আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। তো যারা ক্লাসে যুক্ত আছো একটু আমাকে কনফার্ম করো যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যারা ক্লাসে যুক্ত আছো একটু কনফার্ম করো যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের আসলে মানব শরীর তত্ত্ব, মানে বেসিক্যালি আমরা পরিপাক আর শ্বসন চ্যাপ্টারটা পড়বো। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, এখানে এই প্রথম দুই পেজে আসলে তেমন কোনো পড়া নাই, জাস্ট কয়েকটা লাইন আছে, আমি একটু দাগায় দিই। ঠিক আছে, যেমন বলছে যে মানুষ কোন পর্বের স্তন্যপায়ী প্রাণী, সেটা হলো ভাই দেখো এখানে বলছে প্রাইমেটস। ঠিক আছে, এই বইগুলো একটু মনে রাখো। তারপরে নিচে আসো, এখানে একটা কথা বলছে গরিলা, শিম্পাঞ্জি, তারপরে হলো ওরাংওটান, ও মানুষ হচ্ছে হোমিনিড। ঠিক আছে, হোমিনিড। এখানে তোমাকে অপশন দিবে যে নিচের কোনটি হোমিনিডের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, গরিলা, শিম্পাঞ্জি, ওটাং, ঠিক আছে, ওরাং ওটাং। তারপর মনে করো যে এখানে মনে করো যে বানর, হনুমান এগুলো দিয়ে দিবে। কারণ দেখা যায় গরিলা, শিম্পাঞ্জি, বানর, হনুমান এগুলো কিন্তু সব এক টাইপের। কিন্তু মনে রাখা লাগবে যে বানর, হনুমান, ঠিক আছে, তারপর উল্লুক এগুলা কিন্তু হোমিনিডের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, হোমিনিডের অন্তর্ভুক্ত কোনগুলো ভাইয়া? শুধুমাত্র গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। ঠিক আছে, ওকে। দেখো এখানে একটা কথা বলছে যে মানুষের, এখানে বলছে দেখো যে মানুষের দন্তবিন্যাস হলো হেটেরোডন্ট প্রকৃতির, অর্থাৎ চোয়ালে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন চার ধরনের দাঁত থাকে। ঠিক আছে, যেহেতু আমাদের চোয়ালের ভিতরে দাঁত, চোয়ালের মাঝে দাঁত থাকে, সেজন্য আমাদের কি হেটেরোডন্ট। ঠিক আছে, ওকে, আমরা আজকে দাঁতটা তো দেখবো। ঠিক আছে, আমাদের চার ধরনের দাঁত আছে, এগুলো নিয়ে একটু পড়াশোনা আছে আমাদের, তো এগুলো একটু মনে রাখো, এখানে তেমন কিছু নাই। ওকে, তো এখন আমরা চ্যাপ্টার শুরু করি, মানব শরীর তত্ত্ব, পরিপাক ও শোষণ। আচ্ছা, এমন প্রবলেম হইতেছে। ওকে, দেখো এখানে সর্বপ্রথম পরিপাকের সংজ্ঞা দিছে ওরা। বুঝছো, দেখো কত সুন্দর একটা সংজ্ঞা। বলছে যে যে প্রক্রিয়া জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে ও এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয়, সরল ও তরল এবং দেহকোষে গ্রহণ উপযোগী ক্ষুদ্র অণুতে পরিণত হয় তাকে পরিপাক বলে। এখানে শুধু এই ক্ষুদ্র অণু কথাটা মনে রাখবা, আর কিছু মনে রাখা লাগবে না। ক্ষুদ্র অণু কথাটা মনে রাখবা শুধু, যে পরিপাকে কি হয়, সব কিছু শেষমেশ যে ক্ষুদ্র অণুতে পরিণত হয়। ঠিক আছে, ওকে। তারপর তাকে বলছে যে এই পরিপাক প্রক্রিয়া দুটি প্রক্রিয়ার মাধ্যমে বা দুটি ধাপে সম্পন্ন হয়। কয়টি ধাপে ভাইয়া? দুটি ধাপে। একটি হলো যান্ত্রিক পরিপাক, একটা হলো কি রাসায়নিক পরিপাক। এই দুইটা একটু মনে রাখো। এখন আমরা দেখবো যান্ত্রিক পরিপাক। কি দেখবো ভাইয়া? যান্ত্রিক পরিপাক। দেখো যান্ত্রিক পরিপাক দেখতে গেলে আমাদের এই ছকটা একটু, এখানে একটা চার দিছে বড়, এই চারটা একটু মুখস্থ করা লাগবে আমাদের। ঠিক আছে, ওকে। এখন দেখো পরিপাকতন্ত্র আসলে দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হলো পরিপাক নালী, একটা হলো কি পরিপাক গ্রন্থি। পরিপাকতন্ত্র কয়টা অংশ নিয়ে গঠিত ভাই? দুইটা অংশ, একটা হলো পরিপাকতন্ত্র নালী আর একটা কি পরিপাক গ্রন্থি। তো দেখো এখানে বলছে পরিপাক নালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। পরিপাক নালী কই থেকে কোন পর্যন্ত বিস্তৃত ভাই? মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, দৈর্ঘ্য কত বলছে? দেখো যে প্রায় 8 থেকে 10 মিটার। তোমাকে প্রশ্ন করবে যে পোস্টিক নালীর দৈর্ঘ্য কত? 8 থেকে 10 মিটার। এই পেজে শুধু দৈর্ঘ্যই দেওয়া আছে। ঠিক আছে, আর এই পেজকে শুধু দৈর্ঘ্যগুলাই লাগবে। আর পৌষ্টিক গ্রন্থি দেখো বলছে যে মানব দেহে 5 প্রকারের পৌষ্টিক গ্রন্থি আছে। ঠিক আছে, এই যে দেখো পৌষ্টিক গ্রন্থি এখানে সুন্দর করে লিখে দিছে, লালা গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, অগ্নাশয়, ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং কি আন্ত্রিক গ্রন্থি। তো এই গ্রন্থিগুলার নাম কিন্তু একদম হুবহু মনে রাখা লাগবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে যে নিচে কোনটি পৌষ্টিক গ্রন্থির অংশ নয়।
ওকে, এখন আমরা দেখবো পৌষ্টিক নালী। এখন দেখো পৌষ্টিক নালীগুলা ম্যাক্সিমাম জিনিস আমরা দেখবো, যেমন দেখা যাচ্ছে পাকস্থলীর কার্ডিয়া, ফান্ডাস, বড় ভাগ, ছোট ভাগ, পাইলোরাস, এই গঠনগুলো আমরা যখন মানে পাকস্থলী পড়বো তখন দেখবো, ঠিক আছে। তারপর ক্ষুদ্রান্ত ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম, তারপর বৃহদান্ত্র, সিকাম, কোলন, ঠিক আছে, মলাশয়, এগুলো আমরা সব যখন পড়বো তখন দেখবো। আমার এখানে শুধু কি লাগবে, এই যে দৈর্ঘ্যগুলো যে দেওয়া আছে, কোনটা কত সেন্টিমিটার, ঠিক আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ, এগুলো আমাদের লাগবে। তো দেখো এগুলো প্রথমে একটা সিকোয়েন্সে মনে রাখা যায়। তো দেখো প্রথমে বলছে গলবিল, গলবিলের দৈর্ঘ্য কত বলছে ভাইয়া? গলবিলের দৈর্ঘ্য বলছে 12.5 সেন্টিমিটার। কত বলছে ভাইয়া? 12.5 সেন্টিমিটার। দেখো অন্ননালী, অন্ননালী ঠিকঠাক ডাবল, কত? 25 সেন্টিমিটার, ঠিক আছে। 12.5-এর ডবল কত? 25। তাহলে গলবিলের দৈর্ঘ্য যদি 12.5 সেন্টিমিটার, অন্ননালী কত ভাইয়া? 25 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে দেখো পাকস্থলী, পাকস্থলী কী করছে? জাস্ট তার সাথে 5 যোগ করে দাও, কত হয়ে যায়? 25 সাথে 5 যোগ করলে 30, দেখো 30 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হলো পাকস্থলীর দৈর্ঘ্য। আর প্রস্থ কত? ওই 30 সেন্টিমিটারের বা 30.5 সেন্টিমিটারের, আমাদের বেলা ছিল মনে হয় 30.5 আগে, এখন দেখতেছে 30 দিছে, যাই হোক ভালো হয়েছে, মনে রাখারও সহজ, ঠিক আছে। তো দেখতেছো যে দৈর্ঘ্য কত? 30 সেন্টিমিটার, আর প্রস্থ কত? 15 সেন্টিমিটার। তাহলে কি 30-এর অর্ধেক হলো 15, তাহলে মুখস্থ করা কিন্তু একদম ইজি, ঠিক আছে। ওকে, তারপর দেখেন বলছে ক্ষুদ্রান্ত। মনে রাখবা ক্ষুদ্রান্ত হলো পৌষ্টিকতন্ত্রের সবচাইতে বড় অঙ্গ বা বড় অংশ, ঠিক আছে। দেখো ক্ষুদ্রান্ত দৈর্ঘ্য কত ভাইয়া? 6 থেকে 7 মিটার, ঠিক আছে। আমরা একটু আগে যে পড়লাম যে দেখো পৌষ্টিক নালী কত মিটার লম্বা ভাইয়া? 8 থেকে 10 মিটার। তাহলে 8 থেকে 10 মিটার ভিতরেই ক্ষুদ্রান্তই 6 থেকে 7 মিটার। তাহলে এটা সবচাইতে বেশি পরিমাণে না বা সবচাইতে বড় না? সবচাইতে বড় কোনটা? ক্ষুদ্রান্ত। নাম কিন্তু ক্ষুদ্র, ক্ষুদ্রান্ত, কিন্তু দেখো সাইজে কিন্তু সবচাইতে বড়, ঠিক আছে। আর দেখো বৃহদান্ত্র নামে বড়, কিন্তু এটা কি? ছোট। কত মিটার ভাইয়া? দেখো 1.5 মিটার, ঠিক আছে, বা 1.5 মিটার, যেটাই বলো না কেন। ওকে, এখানে এতটুকুই লাগবে, আর কিছু লাগবে না। ওকে, তারপরে পেজে আসো। দেখো এখানে একটা চার্ট দিছে, দুইটা চার্ট আছে, চার্ট দুইটা একটু লাগবে, ঠিক আছে। তো দেখো কি কি লাগবে, দেখো এই যে প্রথম যে চার্ট আছে, চার্টে দেখো এখানে প্রথমে বলছে শর্করা বা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের দেখো খাদ্য উপাদান হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের কাজ কি? আমাদের শরীরে কী ধরনের কাজ করে কার্বোহাইড্রেট, ঠিক আছে। তো সেটা একটু আমাদের জানা লাগবে। তো বলছে দেখো তাপ শক্তি উৎপাদন ও দেহে কর্মক্ষমতা বৃদ্ধি, ঠিক আছে। এই কর্মক্ষমতা বৃদ্ধি, এই কথাটা একটু মনে রেখো, যে তাহলে কার্বোহাইড্রেটের কাজ কি? কার্বোহাইড্রেটের কাজ হলো দেহের কর্মদক্ষতা বৃদ্ধি করা। তারপর আমরা দেখবো আমিষ, কি দেখবো ভাইয়া? আমিষ বা প্রোটিন। প্রোটিন কি করে ভাইয়া? দেখো বলছে দেহের বৃদ্ধি, কোষ গঠন, ক্ষয়পূরণ, এনজাইম ও হরমোন উৎপাদন, ঠিক আছে। ওকে, তাহলে এটা হলো কি? আমিষ বা প্রোটিনের কাজ। তারপর দেখো বলছে স্নেহদ্রব্য, ঠিক আছে। স্নেহদ্রব্য বা লিপিড যেটাকে আমরা বলি, লিপিডের কাজ কি ভাইয়া? দেখো লিপিডের কাজ হলো তাপ শক্তি উৎপাদন ও দেহের তাপ নিয়ন্ত্রণ, ঠিক আছে। তাপ শক্তি উৎপাদন ও দেহের তাপ নিয়ন্ত্রণ। তারপর দেখো বলছে ভিটামিন। ভিটামিন, ভিটামিনের কাজ কি? দেখো বলছে যে পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তো দেখবা যে যারা বয়স্ক হয়ে যায়, ঠিক আছে, মুরব্বী মানুষ যারা আছে, নানা নানি দাদা দাদি যারা আছে ফ্যামিলিতে, তাদের দেখবা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এবং তারা মনে করো যে তাদেরকে বেশি বেশি ভিটামিন খাইতে দেওয়া হয়, তাই না? তো এবং তারাও যখন একটু অসুস্থ হয় তখন বলে যে আমার ভিটামিন খাওয়া লাগবে, আমার শরীরে ভিটামিনের অভাব। মাঝে মাঝে এরকম কথা শুনলে মনে হয় যে তারা নিজেরাই ডাক্তার হয়ে গেছে, তাই না? তো যাই হোক, কিন্তু তারা কিন্তু একবারে ঠিকই বলে, কারণ তাদের যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঠিক আছে, এটা কিন্তু আসলে ভিটামিনের অভাবেই হয়, ঠিক আছে। ওকে, তারপর দেখো খনিজ লবণ। খনিজ লবণ বা মিনারেল যেটাকে আমরা বলি, এটার কাজ কীভাবে? দেখো বলছে যে স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা, ঠিক আছে, স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা, স্বাভাবিকতাটা মনে রাখো, তাই হবে। তারপরে দেখো বলছে যে পানি, ঠিক আছে, পানি। পানির কাজ কি ভাইয়া? দেখো প্রাণী, দেখো প্রোটোপ্লাজম পড়ছিলাম না আমরা কোষের গঠনে, প্রোটোপ্লাজমের কি বেশিরভাগই কী থাকে ভাইয়া? পানি থাকে, তাই না? তো দেখো এখানে পানির, এখানে প্রোটোপ্লাজমেরই মানে কার্যকলাপ আর কি। দেখো কী বলছে? প্রোটোপ্লাজমকে সিক্ত সজীব রাখা, কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা। তো আমাদের কিন্তু প্রত্যেকটা লাগবে। তোমাকে প্রশ্ন করবে সুন্দর করে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কোন উপাদানটি কার্যকারী ভূমিকা পালন করে, দেহের তাপ নিয়ন্ত্রণে কোন উপাদানটি কার্যকারী ভূমিকা পালন করে, ঠিক আছে, এভাবে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, তারপরে নিচে আসো। এখন আমরা দেখবো আর একটা ছক। এখানে আসলে খাদ্যের উপাদান, যেমন মেন উপাদান কোনগুলো? শর্করা, আমিষ, তারপরে মনে করো কি স্নেহ বা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। তো এগুলো আসলে কোন এনজাইমের সাহায্যে কোনটিতে পরিণত হয় সেটা আমাদের দেখা লাগবে। কার্বোহাইড্রেট, যেমন কার্বোহাইড্রেট বললাম যে কার্বোহাইড্রেট জিনিসটা বুঝলাম, কিন্তু আমাদের দেহ তো কার্বোহাইড্রেট জিনিসটা নেয় না, ঠিক আছে, নেয় কি? গ্লুকোজ। তো আলটিমেটলি আমরা বলতে পারি সেই ক্ষেত্রে যে কার্বোহাইড্রেটকে কিসে পরিণত করা হয়? গ্লুকোজে পরিণত করা হয়। এবং এই ক্ষেত্রে কোন এনজাইম কাজ করে ভাই? অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইমগুলো কোনগুলো ভাই? দেখো বলছে টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ এবং কি সুক্রেজ,
ঠিক আছে, এই এনজাইম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের এই অধ্যায় বলতে গেলে এনজাইম নিয়ে পড়াশোনা, ঠিক আছে, এনজাইম এবং হরমোন নিয়ে পড়াশোনা, তো আমরা দেখবো এগুলো, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তারপরে দেখো প্রোটিন। প্রোটিন আমরা আমাদের ধর প্রোটিন হিসাবে নেয় না, প্রোটিনকে কী হিসাবে নেয় ভাইয়া? অ্যামিনো অ্যাসিড হিসাবে নেয়, তাই না? এখন দেখো প্রোটিনকে কোন এনজাইম ভাঙে ভাইয়া? প্রোটিওলাইটিক এনজাইম, ঠিক আছে, প্রোটিওলাইটিক এনজাইম। তো প্রোটিওলাইটিক এনজাইম কী কী আছে ভাই? পেপসিন, টিপসিন, কাইমোটিপসিন, ঠিক আছে। মনে রাখবা প্রোটিওলাইটিক এনজাইমের নামে সে সবসময় সিন কথাটা থাকবে, ঠিক আছে, সিন কথাটা থাকবে, মনে রাখবা যে প্রোটিওলাইটিক এনজাইমের নাম শেষে সবসময় কী থাকবে ভাইয়া? সিন কথাটা থাকবে। তারপর আমরা দেখবো লিপিড। লিপিড লিপিড বা স্নেহদ্রব্য যেটা আমরা বলি, এটা আসলে লিপিডকে আমাদের দেহ কী হিসাবে গ্রহণ করে? ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল হিসাবে গ্রহণ করে, ঠিক আছে। এখন আমরা দেখবো লাইপোলাইটিক এনজাইম কোনগুলো আছে ভাইয়া? দেখো লাইপোলাইটিক এনজাইম হিসাবে তুমি বাদ বাকি এই দুইটা মনে রাখলে পারে, এগুলো মনে রাখার দরকার নেই, ভাবে মনে রাখতে পারো, বা তুমি চাইলে নিজেও এগুলো মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে। ওকে, দেখো তারপরে পেজে আমরা চলে আসি। এখন আমরা দেখবো মানে আমাদের পরিপাক ক্রিয়া এখন মানে শুরু হবে আর কি, মুখ থেকে শুরু হবে। ওকে, তো দেখো প্রথমে বলছে মানুষের পৌষ্টিক নালী মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত এবং 8 থেকে 10 মিটার লম্বা। এই কথাটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি, ঠিক আছে। এখন আমরা দেখবো জিবা। কি দেখবো ভাইয়া? জিবা। এই যে দেখো আমাদের জিবা, এখানে সুন্দর একটা ছবি দিচ্ছে আমাদের জিবার, ঠিক আছে। এটা কাদের জিবা? আমাদের জিবা, তাই না? ওকে, এবং দেখো এই জিবার বিভিন্ন অংশ বিভিন্ন বিভিন্ন অংশ বিভিন্ন কি করে? বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করে বা স্বাদের প্রতি উদ্দীপনা যোগায়। বা তুমি যে একটা জিনিস খাইতেছো সেটা টক নাকি তিতা নাকি মিষ্টি, এটা আসলে ঠিক করে কি আমাদের এই জিবা, ঠিক আছে। তো এই জিবাতে আমাদের পড়াশোনা করা লাগবে যে জিবার কোন অংশ কী ধরনের কাজ করে, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে বলছে যে জীবের পৃষ্ঠতলে ফ্লাস্ক আকৃতির সাতকড়ি রয়েছে। আকৃতির নামটা লাগবে, কোন আকৃতি? তোমাকে জিজ্ঞেস করবে যে আমাদের জিবার সাতকড়ির আকৃতি কেমন। অ্যান্সার হবে ফ্লাস্ক আকৃতি, ঠিক আছে। ওকে, তারপর দেখে বলছে যে প্রাপ্তবয়স্ক মানুষের জিবায় প্রায় 10,000 সাতকড়ি থাকে। কত সাতকড়ি থাকে ভাইয়া? প্রায় 10,000। এটা কিন্তু নিউ ইনফরমেশন, পুরানো বইয়ে নাই, ঠিক আছে, এটা একটু অ্যাড করে নাও। তাহলে কতগুলি সাতকড়ি থাকে ভাই? 10,000। দেখো সাতকড়ি খাদ্যে অবস্থিত বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তুর প্রতি সংবেদনশীল। যেমন জিহ্বার অগ্রপ্রান্ত মিষ্টি, ঠিক আছে, অগ্রপ্রান্তের দুপাশে হলো নোনা। এই সবগুলো জিনিস তুমি একটা জিনিস দিয়ে মনে রাখতে পারো, সেটা হলো ভাই মিলতি। একটা কথা মনে রাখো, সেটা হলো কি ভাইয়া? মিলতি। মিলতি কথাটা মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, লেখা উঠতেছে না কেন? আচ্ছা একটু ওয়েট করো, তো একটু ওয়েট করো, কি যেন প্রবলেম হয়েছে, একটু ওয়েট করো। ওকে, তো যেটা বলতেছিলাম যে জিবার স্বাদ করে মনে রাখবা কী দিয়ে ভাইয়া? এই মিলতি কথাটা দিয়ে, ঠিক আছে। ওকে, মিলতি কথা দিয়ে কী বুঝাইলাম? দেখো মতে হলো মিষ্টতা। তুমি মিলতি কথাটা মনে রাখবা, আর তোমার জিবার সামনে থেকে পেছন দিকে যাবা, ঠিক আছে। তো মানে হলো মিষ্টতা, তাহলে মিষ্টতা কোন অংশ গ্রহণ করে ভাইয়া? একদম জিভের সামনের অংশ। তারপরে কোনটা? তার মানে কি লবণাক্ত, ঠিক আছে। লবণাক্ত বা নুনতা যেটাই বলো না কেন, সেটা কি? মিষ্টির পরের অংশ। তারপরে দেখো কি আছে? এখানে একটা ও কথা আছে, মিলতি, ঠিক আছে। বা তুমি মিলতি কথাটা এভাবে না মনে রেখে আমি আরেকভাবে লিখে দিই, দেখো এভাবে মনে রাখতে পারো, মিলতি, ঠিক আছে, মিলতি। তো ও দিয়ে কি মনে রাখবো? ওতে হলো অম্লতা। ওতে কি? অম্লতা বা টক। আর মানে কি? তিক্ততা। এইভাবে তুমি কি সিকোয়েন্সে মিলতি দিয়ে মনে রাখতে পারো। তো দেখো এখানে বলছে যে জিবার অগ্রপ্রান্ত মিষ্টি, ঠিক আছে, অগ্রভাগের দুই পাশে কি? নোনতা, ঠিক আছে, দুই পাশে কি ভাইয়া? নোনা বা লবণাক্ততা, ঠিক আছে। তারপরে লো মানে কি? লবণাক্ততা বা নোনা যেটাই বলো না কেন। তারপর কি বলছে দেখো যে তার মানে কি? অগ্রভাগ হলো অম্লতা, ঠিক আছে, ও মানে অম্ল বা টক। দেখো বলছে পশ্চাৎ ভাগের দুই পাশ কি ভাইয়া? অম্লতা, ঠিক আছে। এবং দেখো বলছে যে একদম পেছনে কোনটা? পেছনে হলো তিক্ত স্বাদ, ঠিক আছে। তিক্ত স্বাদ কোনটা ভাইয়া? একদম পেছনে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বলছে যে ঝাল জাতীয় খাবারের জন্য কোনো স্বাদ কুড়ি নেই। ঝাল জাতীয় খাবারের জন্য কোনো কি নেই ভাইয়া? স্বাদ করি না। তাহলে যে আমরা যে আসলে ঝাল খাবার খাই, এই স্বাদটা আসলে কীভাবে বুঝি বলো তো? আসলে আমরা যত ধরনের ঝাল খাবার খাই, ঝালের আসলে কোনো এক্সট্রা টেস্ট নাই বা কোনো স্বাদ নাই। ঝাল বলতে আসলে কোনো টেস্ট হয় না।
আসলে ঝাল হলো মনে করো যে এক ধরনের বলা যায় যে তোমার হাত কেটে গেলে যেমন হাতে একটা যন্ত্রণা ফিল করো, ঝালও এক ধরনের যন্ত্রণা। ঠিক আছে, তোমার মনে করো যে এক্সট্রা ধরো মনে করো যে কোনো এক ধরনের তোমার হাতে এক অ্যাসিড পড়ে গেলে বা কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ পড়ে গেলে যেমন তোমার হাত জ্বালা পোড়া করে, ঠিক আছে, ঠিক সেম জ্বালা পোড়াটা যখন তোমার জিভাই করে তখন সেটাকে আমরা ঝাল বলি। ঠিক আছে, তো ঝাল আসলে এক্সট্রা কোনো টেস্ট না, আমরা মশলা টশলা মরিচ টরিচ যাই না যাই খাই না, কিন্তু আসলে কোনো টেস্ট না, আমাদের জিভা যখন জ্বালা পোড়া করে ওইটাকে আমরা ঝাল হিসাবে গ্রহণ করি। ঠিক আছে, ওকে, তারপর দেখো বলছে যে 5-10 দিনের মধ্যে খাদ্যের ঘষায় স্বাদকরি নষ্ট বা ছিন্ন হয়ে যায় এবং প্রতিস্থাপিত হয়, এই কথাটা মনে রাখা লাগবে। ঠিক আছে, এই কথাটা মনে রাখা লাগবে। ওকে, আলটিমেটলি হয় না যে অনেক টাইমে দেখা যায় যে অনেকের টাইমে দেখা যায় যে তুমি অনেক কিছু খাইতেছো কিন্তু স্বাদ পাইতেছো না। ঠিক আছে, জীবের স্বাদ নষ্ট হয়ে যায়, তখন আলটিমেটলি হয় কি তোমার স্বাদকুড়িটা নষ্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু নতুন স্বাদকুড়ি দ্বারা প্রতিস্থাপিত হয় নাই। ঠিক আছে, হয়তো সাপোজ ধরো তোমার স্বাদকুড়িটা 7 দিন পরে নতুন একটা স্বাদকুড়িতে প্রতিস্থাপিত হবে, তুমি 6 দিনে আসো, তখন কি হয় আলটিমেটলি তোমার স্বাদকুড়িটা পুরনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সে কারণে তুমি খাবারের স্বাদ ভালো মতো পাচ্ছ না। কিন্তু তারপরের দিন যখন তোমার স্বাদকুড়িটা নতুন একটা স্বাদকুড়ি আসে জিভে বা প্রতিস্থাপিত হয় নতুন স্বাদকুড়িতে, তখন কি তুমি সেটা টেস্ট অনুভব করতে পারো। ঠিক আছে, ওকে, তারপর দেখো আমরা আসি, দেখো এখানে বলছে যে মানুষের মুখ গহ্বরের 2 পাশে 3 জোড়া লালা গ্রন্থি আছে। কয় জোড়া ভাইয়া? 3 জোড়া লালা গ্রন্থি আছে, এগুলো আমাদের জানা লাগবে যে কোন জোড়া অবস্থান কোথায় এবং কোনটার নাম কি। দেখো প্রথমে বলছে যে কানের, দেখো কানের নিচে এক জোড়া অবস্থিত, এটার নাম হলো প্যারোটিড গ্রন্থি। এটা তোমরা কাপ দিয়ে মনে রাখতে পারো, কাপ। ঠিক আছে, কতে কান, পতে প্যারোটিড গ্রন্থি। ঠিক আছে, তারপরে দেখো আছে যে নিচের চোয়ালের ভেতরে, চোয়াল মানে কি ম্যান্ডিবল না, চোয়াল মানে কি ম্যান্ডিবল, এই জন্য দেখো চোয়ালের ভিতরে যেটা সেটাকে বলা হয় সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। কি বলা হয় ভাইয়া? সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। তারপর দেখো বলছে যে জিবার তলায় কোনটা ভাইয়া? জিবার তলায় হলো সাব লিঙ্গুয়াল গ্রন্থি, জিবার তলায় সাব লিঙ্গুয়াল গ্রন্থি। ঠিক আছে, ওকে, তারপর দেখো বলছে যে লালা সামান্য অম্লীয়। ঠিক আছে, কত কীরকম ভাইয়া? অম্লীয়। পিএইচটা আমরা দেখব, পিএইচটা আমাদের সামনে আছে। ঠিক আছে, আমাদের লালার পিএইচ আমরা সামনে পড়ব। লালার পিএইচ মেবি, দাঁড়াও আমি লিখে দিই। 6.2 থেকে 7.4। ঠিক আছে, 6.2 থেকে 7.4 পিএইচ, এটা হলো লালার পিএইচ। ঠিক আছে, লালার পিএইচ। তাহলে কি বোঝা যাচ্ছে এটা কি আসলে একটু অম্লীয়, তাই না? যেহেতু সাতের একটু নিচে, তাহলে অম্লে বলতে পারি। ওকে, তারপরে দেখো লালার কত ভাগ পানি ভাই? 95.5 থেকে 99.5% কি ভাইয়া? পানি। এবং বলছে দেখো যে একজন সুস্থ মানুষকে প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে, 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে, তাই না? ওকে, তারপরে দেখো এখন আমরা দেখবো যান্ত্রিক পরিপাক। কি দেখবো ভাইয়া? যান্ত্রিক পরিপাক। দেখো যান্ত্রিক পরিপাক এখানে আমরা সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো দাঁত। কি বলবো ভাইয়া? দাঁত। দেখো বলছে যে মানুষের 4 ধরনের দাঁত আছে। কয় ধরনের দাঁত? একটা হলো কর্তন বা ইনসিসর, বাংলা ইংলিশ দুইটা নামই লাগবে, কর্তন বা ইনসিসর, ছেদন বা ক্যানাইন, অগ্রপ্রেশন বা প্রিমোলার এবং পেশন বা মোলার। ঠিক আছে, তাহলে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, কর্তন, ছেদন, অগ্রপেশন এবং কি পেশন। ঠিক আছে, ওকে, তারপর দেখো এখানে বলছে যে যান্ত্রিক পরিপাকের সময় খাদ্যদ্রব্য নিষ্পেষিত হয়ে নরম খাদ্যমণ্ডে পরিণত হয়। জিহ্বার উপরিতল যখন খাদ্যমণ্ডকে শক্ত তালুর বিপরীতে রেখে চাপ দেয় তখন খাদ্যমণ্ড পিছনের দিকে যেতে বাধ্য হয়। ঠিক আছে, ওকে, তোমাকে বলতে পারে যে যান্ত্রিক খাদ্যমণ্ডল কোন পরিপাকের ক্ষেত্রে পরিণত হয় বা দেখা যায়, এটা কি যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, তারপর তাকে বলছে যে পিছনে কোমল তালু থাকায় খাদ্যমণ্ডল নাসা ছিদ্র পথে প্রবেশে বাধা পায়। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ ভাই দেখো তারপরের পেজে একটা কথা বলছে যে দেখো তারপরে নিচে একটু একটা কথা বলছে, দেখো যে এপিগ্লোটিস। কি বলছে ভাইয়া? এপিগ্লোটিস। এপিগ্লোটিস ভাইয়া মনে করো যে দেখো বলছে যে জিহ্বার গোড়ার দিকে শ্বাসনালীর অংশে ছোট উদ্গত অংশ হিসাবে অবস্থিত তরুণাস্থি নির্মিত এপিগ্লোটিস খাদ্য গলাধকরণের সময় ষড়যন্ত্রের মুখ ঢেকে দেয়, ফলে খাদ্য কি শ্বাসনালীতে প্রবেশে বাধা পায়। তোমাকে বলতে পারে যে কোনটি শ্বাসনালীতে খাদ্য ঢুকতে বাধা দেয়, সেটা হলো কি ভাই? এপিগ্লোটিস। যদি বলে শ্বাসনালী, শ্বাসনালী বললে এপিগ্লোটিস, আর যদি বলে নাসা ছিদ্রপথ তাহলে কি হবে? কোমল তালু বা সফট প্যালেট। ঠিক আছে, সফট প্যালেট বা প্যালেট যেটা বলো না কেন সেটা হলো কি ভাই? কোমল তালু। যদি বলে নাসা ছিদ্রপথ তাহলে কোমল তালু, আর যদি বলে শ্বাসনালী তাহলে কি হবে? তাহলে হবে ভাইয়া এপিগ্লোটিস। ঠিক আছে, ওকে, তারপর নিচে আসা এখন আমরা দেখবো রাসায়নিক পরিপাক। আমরা কি দেখবো ভাইয়া? রাসায়নিক পরিপাক। দেখো এখানে বলছে
লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসে টায়ালিন ও মল্টেজ নামে শর্করা বিশ্লেষী এনজাইম পাওয়া যায়। তুমি মনে রাখবা, দেখো মুখের ভেতরে, ঠিক আছে, মুখের ভেতরে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যই পরিপাক হয়, ঠিক আছে, অন্য কোনো জাতীয় খাদ্য পরিপাক হয় না, ঠিক আছে। আমিষ বা স্নেহ জাতীয় খাদ্য কি হয় না, পরিপাক হয় না, শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। আর এখানে বলছে দেখো শর্করা জাতীয় পরিপাকে আমরা ওই যে আগের পেজে দেখছিলাম না যে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে কোন কোন এনজাইম, টায়ালিন এবং মল্টেজ। তো সেই জন্য বলছে দেখো যে লালাগ্রন্থি থেকে কোন কোন এনজাইম নিঃসৃত হয় ভাইয়া, টায়ালিন ও মল্টেজ, ঠিক আছে। এরা কি করে ভাইয়া, শর্করাকে পরিপাক করে। যেমন দেখো বলছে যে শর্করাকে, জটিল শর্করাকে টায়ালিন মল্টোজে পরিণত করে, ঠিক আছে। আবার মল্টোজকে মল্টেজ এনজাইম গ্লুকোজে পরিণত করে, ঠিক আছে। এই এখানে তোমাকে প্যাচ মেরে দেবে কীভাবে জানো, তোমাকে এই মল্টোজের জায়গায় মল্টেজ বসায় দিবে আর মল্টেজের জায়গায় মল্টোজ বসায় দিবে, ঠিক আছে, এরকমভাবে দিয়ে দিবে। তোমাকে বলবে যে মল্টোজকে গ্লুকোজে পরিণত করে কোন এনজাইম, অপশনে মল্টোজও থাকবে মল্টেজও থাকবে, ঠিক আছে। তো তুমি মনে রাখবা যেহেতু এনজাইম কথা এ আছে, তার মানে সবসময় মল্টেজ হবে, মানে মল্টেজেও কি আছে, একার আছে, ঠিক আছে, এভাবে মনে রাখবা। ওকে, তারপর দেখো বলছে আমিষ পরিপাক, স্নেহজাতীয় পরিপাক বা লিপিড পরিপাক। দেখো দুইটাতে কি কোনো এনজাইম নাই, তার মানে কি মুখে বা জিভাতে যেটাই বলো না কেন, মুখমণ্ডলে আসলে কি হয়, মুখের ভেতরে আমিষ বা স্নেহজাতীয় খাদ্যের কোনো পরিপাক ঘটে না, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখবো দাঁত ও দন্ত সংকেত, দাঁত ও দন্ত সংকেত, ঠিক আছে। দেখো বলছে যে মানুষের দাঁত ডাইফোইডন্ট, কি বলছে ভাইয়া, ডাইফোইডন্ট। ডাই মানে কি ভাইয়া, ডাই মানে দুই, ডাই মানে দুই। মানুষের দাঁত কয়বার গজায়, দুইবার গজায় না। ছোটো থাকতে তোমার একবার দাঁত হয়েছিল, তারপরে কি হয়েছিল, সে দাঁত পড়ে গেছিল না, ছোটো থাকতে, তুমি যখন ছোটো ছিলা, ছোটো থাকতে তোমার দাঁত পড়ে গেছে না, তো আবার কি দাঁত গজাইছে নতুন করে, এখন এখন পড়ে গেলে কিন্তু আর গজাবে না, তাই না। তো যেহেতু দুইবার গজায় এই জন্য বলা হয় ডাইফায়োডন্ট, ঠিক আছে, ডাইফায়োডন্ট। ওকে, দেখো বলছে 2 থেকে 6 বছর মধ্যে কয়টি 20টি দুধ দাঁত গজায়, কয়টি দুধ দাঁত গজায় ভাইয়া, 20টি, ঠিক আছে। আর স্থায়ী দাঁত কয়টি, বা স্থায়ী দাঁত হলো 32টি, ঠিক আছে। তাহলে 20টি এবং 32টি দুইটা সংকেত আছে, এই সংকেতগুলোকে আমাদের একটু দেখা লাগবে। এ দেখো নামগুলো আবার বলছে, নামগুলো একটু মনে রাখবা, কর্তন বা ইনসিসর, ক্যানাইন বা ছেদন, প্রিমোলার বা অগ্রপেশন, আর মোলার বা পেশন, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আসো, এখন আমরা দেখবো দন্ত সংকেত। কি দেখবো ভাইয়া, দন্ত সংকেত। দেখো নিচে আসে, দন্ত সংকেতটা খুবই ইম্পর্টেন্ট, দন্ত সংকেতটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ওই যে আইতে কি, আইতে হলো ইনসিসর, সিতে ক্যানাইন, পিতে প্রিমোলার, এমতে মোলার, ঠিক আছে, আইসিপিএম, ঠিক আছে। তো তুমি মনে রাখবা আইসিপিএম এর জায়গায় 2123, ঠিক আছে, বা 2123 যেভাবে মনে রাখো, 2123 বা 2123 যেভাবে মনে রাখো। তুমি জাস্ট কি করবা, আইয়ের সাথে 2, সি এর সাথে 1, পি এর সাথে 2 আর এম এর সাথে কি 3 বসায় দিবা, ওপরেও নিচেও, ঠিক আছে। এবং এই যে প্রত্যেকটা সংখ্যা, এই 2 কিন্তু সংখ্যা না, 2 আসলে কি জোড়া সংখ্যা নির্দেশ করে, ঠিক আছে। তার মানে কি এটা হলো ওপরের দাঁত বা ওপরের চোয়াল, আর এটা কি নিচের চোয়াল। তাহলে ওপরের চোয়ালে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ওপরের চোয়ালে ইনসিসর দাঁতের সংখ্যা কয়টা হয় বলো তো ভাইয়া, ইনসিসর দাঁতের সংখ্যা কিন্তু 4টি, ঠিক আছে। কারণ এই যে 2 মানে কি 2 জোড়া, ঠিক আছে, 2 জোড়া, তার মানে কি দুই জোড়া মানে কি 4টি, তার মানে কি উপরের চোয়ালে ইনসিসর দাঁতের সংখ্যা 4টি। যদি তোমাকে বলে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মোলার দাঁতের সংখ্যা কত হয় বলো তো ভাইয়া, এই কমেন্ট করো তো। যে তোমাকে প্রশ্ন করলাম একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে মোলার দাঁতের সংখ্যা কত, দেখি বলো তো, বলতে পারো কিনা, মোলার দাঁতের সংখ্যা কত। কত হবে দেখো, এখানে বলছে কত, উপরে 3, তাহলে 3 মানে কি 3 জোড়া, তাহলে উপরে কি 3 দুগুণে 6, ঠিক আছে, 3 দুগুণে 6, তাহলে উপরে 6 নিচে 6, কয়টা হবে মোট 12টি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তা এটা গেল কি, এটা গেল হলো আমাদের প্রাপ্তবয়স্ক। আর একটা মনে রাখো, সেটা হলো যে ওলিকা দুধ দাঁত, ঠিক আছে। দুধ দাঁতের ক্ষেত্রে মনে রাখবা যে 2102, ঠিক আছে, দুধ দাঁত, ঠিক আছে, দুধ দাঁতে তা মনে রাখবা। জাস্ট এই যে আয়ের জায়গায় 2 বসাইবা, সির জায়গায় 1, ঠিক আছে, পির জায়গায় 0 এবং কি এম এর জায়গায় 2 বসবে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, সেটা হলো দুধ দাঁত হয়ে যাবে। তাহলে কয়টি হবে দেখো তো, যে 2, ঠিক আছে, 3, 4, 5 দুগুণে উপরে 10 নিচে 10, কয়টা হয় 20টা। আমরা আগের পেজে পড়ে আসলাম না যে বাচ্চাদের বা দুধ দাঁতের সংখ্যা কত থাকে, 20টি, ঠিক আছে। ওকে, তো এটা গেল আমাদের দন্ত সংকেত যত কথাবার্তা। এখন আমরা দেখবো পাকস্থলিতে খাদ্য পরিপাক। কি দেখো ভাইয়া,
পাকস্থলীতে খাদ্য পরিপাক। তো পাকস্থলী কত মিটার লম্বা এবং কত মানে কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া সেটা আমরা আগেই পড়ছি, তাই না? ওইটাই বলছি, দেখো যে 30 সেন্টিমিটার লম্বা এবং কি 15 সেন্টিমিটার চওড়া। ওকে, নিচে আসো, দেখো এখানে এই যে আমাদের পাকস্থলীর গঠনটা বলছে, ঠিক আছে? এটা হলো পাকস্থলীর গঠন। এখন দেখো এটা, এই যে পাকস্থলীটা কিন্তু বাম অংশ আর এটা কি ডান অংশ, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো ভাই আমি তো এটা স্ক্রিনে দেখতেছি এটা ডান এটা বাম, ঠিক আছে? এটা স্ক্রিনে দেখা গেলে কি হবে, দেখো তোমার যদি এটা যদি তুমি হও, এটা তুমি, ঠিক আছে? এটা তুমি, তারপরে হলো এটা তোমার পা, এটা তোমার হাত। তাহলে তুমি এখন বলো তো, এটা হলো তুমি, তুমি আমার দিকে তাকায় আসো, তুমি আমার দিকে তাকায় আসো, তাহলে এটা তোমার কোন হাত? ডান হাত। আর এটা তোমার কোন হাত? বাম হাত। তাহলে কি এটা কি হবে, এটা হৃৎপিণ্ডে সরি পাকস্থলীর বাম অংশ, যেহেতু এই পাশে তোমার বাম হাত। আর এটা যদি তোমার ডান হাত হয় তাহলে কি এটা তোমার হৃৎপিণ্ডের ডান অংশ, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার। তারপরে দেখো এখানে হৃৎপিণ্ডে সরি পাকস্থলীর হৃৎপিণ্ড বলতেছি, আসলে হৃৎপিণ্ড হয় বুঝাই তো। ওকে, যাই হোক, দেখো পাকস্থলী এখন আমরা বিভিন্ন অংশ দেখবো বা গঠন দেখবো, ঠিক আছে? তো দেখো এই যে অন্ননালী, এটা হলো কি অন্ননালী, অন্ননালীটা কি হয়েছে পাকস্থলীতে এসে যুক্ত হয়েছে। তো যে অংশটাতে যুক্ত হয়েছে সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া? কার্ডিয়া। কি বলতেছি ভাইয়া? কার্ডিয়া, ঠিক আছে? এটা কার্ডিয়া বলার কারণ আছে, কারণ আমাদের আসলে হৃৎপিণ্ডটা এখানে অবস্থান করে, ঠিক আছে? এখানে অবস্থান করে, আর আমরা আসলে হৃৎপিণ্ড কি কার্ডিয়া বা কার্ডিয়াক বলে বলে থাকি, ঠিক আছে? তো এই জন্য এটার নাম কি? এটার নাম আসলে কার্ডিয়া। তারপরে দেখো এই যে একটা গম্বুজের মতো অংশ, এটাকে আমরা কি বলতেছি? ফান্ডাস। কি বলতেছি ভাইয়া? গম্বুজের মতো অংশ কি বলতেছি? ফান্ডাস, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এই যে এটা হলো বাম পাশ না পাকস্থলীর বাম পাশ। এটা দেখো বাম অংশটা উত্তল না, আমরা উত্তল আর অবতল লেন্স পড়ছিলাম না, এটা কি? এটা হলো উত্তল লেন্স, আর এটা হলো কি অবতল লেন্স, তাই না? পড়ছিলাম এটা উত্তল। তো দেখো উত্তলের এটার সাথে এটার মিল আছে না, তার মানে আমরা বলতে পারি না যে বাম অংশটা কি উত্তল? উত্তল এবং কি এটার নাম হলো উত্তল, এবং দেখো এটা বড় আকারে, বড় না, এত বড় জায়গা জুড়ে আছে। আর এটা কি? এটা হলো ভাই অবতল, এই যে দেখো অবতলের মতো, এটা যদি এখানে নিয়ে আসে তাহলে একটা সেট হয়ে যেতেছে, তাহলে এটা কি? এটা হলো অবতল, এবং কি এটা কিন্তু এটা চাইতে এটা ছোট, তার মানে বলতে পারি না অবতল বা ছোট। তাহলে বাম পাশেরটা কি? বাম পাশে তো উত্তল এবং বড়, আর ডান পাশেরটা কি? অবতল এবং ছোট। দেখো এটাই বলছে এখানে যে ডান অবতল, ডানটা কি? ডান অবতল, এই যে ডানটা কি? অবতল এবং কি ছোট, এই দেখো বলছে ছোট। আর বামটা কি? উত্তল এবং বড়, ঠিক আছে? তারপর দেখো বলছে এই যে যেখানে উন্মুক্ত হয় কার্ডিয়া, এই যে কার্ডিয়ার কথা বললাম, ঠিক আছে? তারপর কি বলছে যে গম্বুজাকার যেটা, সেটাকে আমরা কি বলতেছি? ফান্ডাস। এই যে গম্বুজাকার যেটা, সেটা আমরা কি বলতেছি? ফান্ডাস, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এইখানে বড় বাক্য দেখলাম, ছোট বাক্য দেখলাম। তারপরে এখন আমরা দেখব যে আহ, দেখো এই যে পাকস্থলী, পাকস্থলীর এই যে শেষ অংশটা, এটা আসলে কোথায় যে যুক্ত হয়েছে ভাইয়া? এটা যুক্ত হয়েছে ডিউডেনামে। কোথায় যুক্ত হয়েছে ভাইয়া? ডিউডেনাম। ডিউডেনামে কিসের অংশ ভাইয়া? ডিউডেনাম হলো ক্ষুদ্রান্ত্রের অংশ, তাই না? তো এই যে পাকস্থলীটা যে ক্ষুদ্রান্তের সাথে কি হইলো, সংযোগ ঘটলো, এবং এ যেটার মাধ্যমে ঘটলো এটাকে কি বলতেছি? এটা কেন বলতেছি? দেখো পাইলোরাস, ঠিক আছে? কি বলতেছি ভাইয়া? পাইলোরাস, ঠিক আছে? ডিউডেনামের সাথে যুক্ত হইতেছে, এটাকে আমরা কি বলতেছি? পাইলোরাস। ওকে, এটা একটু মনে রাখো যে পাকস্থলীর কোন অংশটি ডিউডেনামের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? অ্যান্সার ভাইয়া পাইলোরাস, এটা একটু মনে রাখো। ওকে, তাহলে আমরা কিন্তু হৃৎপিণ্ড পড়ে ফেললাম, তাই না? ওকে, তারপর দেখো নিচে বলছে যে এখানে একটা কথা বলছে, দেখো যে কার্ডিয়াক ও পাইলোরিক অংশে একটি করে বৃত্তাকার পেশি বলয় আছে, বলয় দুকে কার্ডিয়াক এবং কি পাইলোরিক স্ফিংটার বলা হয়। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না। তারপর দেখো বলছে যে যান্ত্রিক পরিপাক, পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক। দেখো বলছে মুখ থেকে চর্বিত খাদ্য পাকস্থলীতে এসে 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে। তার মানে আমরা যে একটা খাবার খাই, সেই খাবারটা আমাদের পাকস্থলীতে এসে কয় ঘন্টা থাকে ভাইয়া? 2 থেকে 6 ঘন্টা। এবং বলছে দেখো যে এই সময় প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক ক্ষরিত হয়ে খাদ্যবাহিত অধিকাংশ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, ঠিক আছে? তাহলে তোমাকে প্রশ্ন করতে পারি একটা লাইন থেকে অনেকভাবে, ঠিক আছে? যে হাইড্রোক্লোরিক কোন কোষ থেকে ক্ষরিত হয়? অ্যান্সার হবে ভাইয়া প্যারাইটাল কোষ, ঠিক আছে? আবার তোমাকে প্রশ্ন করতে পারে যে খাদ্যবাহিত অধিকাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করে কোনটি? সেটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? এই যে আমরা বাইরে এত খাবার খাই, ঠিক আছে? এত ধরনের খাবার খাই বাইরে, ঠিক আছে? স্ট্রিট ফুড যেগুলো খাই, এগুলোতে তোমার কাছে প্রচুর লেভেলের ব্যাকটেরিয়া জীবাণুতে ভরা, ঠিক আছে? আলটিমেটলি এগুলো যদি আমাদের পেটে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকতো, তাহলে আমরা মনে করো যে সারাদিনই মনে করো যে আমাদের পেট খারাপ হইতো, তাই না? বা আমরা অসুস্থ হয়ে যেতাম। তো আসলে কি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে? আমাদের এসব ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। ওকে, তারপর দেখো বলছে যে মসৃণ পেশির 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত।
মসৃণ পেশি 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত। ঠিক আছে, এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে পাকস্থলী কয়টি স্তর নিয়ে গঠিত, অ্যান্সার কি দিও বলো তো? বলো, তোমাকে যদি প্রশ্ন করি পাকস্থলী কয়টি স্তর নিয়ে গঠিত, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 5টি। কেন 5টি হবে তার কারণ আমি একটু পরে বলবো। অধ্যায় শেষের দিকে একটা চার্ট আছে, এখানে আমি দেখাই দিব। ঠিক আছে, তুমি শুধু এখানে লিখে রাখো যে পাকস্থলী 5টি স্তর নিয়ে গঠিত। কয়টি স্তর ভাইয়া? 5টি স্তর। 5টি স্তর নিয়ে গঠিত। ঠিক আছে, পাকস্থলী কয়টি স্তর নিয়ে গঠিত ভাইয়া? 5টি স্তর। আর তোমাকে যদি বলে যে পাকস্থলী পেশি স্তর কয়টা, তাহলে হয় ভাই 3টি। পেশি কথাটা মনে রাখা লাগবে, পেশি কথাটা। যদি পেশি কথাটা প্রশ্নে পাও তাহলে দেখাবা 3টি। আর যদি ডিরেক্ট বলে পাকস্থলী কয় স্তর দিয়ে গঠিত, সেটা কয়টা? সেটা ভাইয়া 5টি। ঠিক আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, এটা ভুল করা যাবে না। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলছে গ্যাস্ট্রিক জুস খরিত হয় পাকস্থলীতে। ঠিক আছে, এবং এর মাধ্যমে কি হয়? খাদ্যবস্তু কায়েম বা মন্ডে পরিণত হয়। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব রাসায়নিক পরিপাক। আমরা যান্ত্রিক পরিপাক দেখলাম, এখন কি দেখবো ভাইয়া? রাসায়নিক পরিপাক। তো আমরা একটু আগে যখন মুখে দেখলাম, মুখে কোন খাদ্য পরিপাক হয়েছে বলো তো? মুখে হয়েছে শুধুমাত্র কি কার্বোহাইড্রেট বা শর্করা। ভাত আছে কোনটা? ভাত আছে প্রোটিন এবং লিপিড, মানে আমিষ এবং স্নেহ। তাহলে শর্করা যেহেতু আমাদের মুখে পরিপাক হয়ে গেছে, তাহলে পাকস্থলীতে কোনটা হয় বলো তো? অবশ্যই প্রোটিন এবং লিপিড হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলছে এই যে এখানে দেখো আমরা পড়বো যে শর্করা পরিপাক। দেখো এখানে বলছে যে এখানে শর্করার কোনো পরিবর্তন ঘটে না, কারণ এখানে কি শর্করা বিশ্লেষী কোনো এনজাইম নাই। তার মানে কারণ সরকারি বিশ্লেষী তো আমরা মুখেই করে আসছি, এখন আমাদের শর্করা অত পরিপাক করা দরকার নাই, এখন শুধু আমাদের আমিষ আর স্নেহ পরিপাক করা দরকার। ঠিক আছে, ওকে। তার আগে দেখো এখানে কিছু কথা বলছে যে গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি ও 4 ধরনের কোষে গঠিত। গ্যাস্ট্রিক গ্রন্থি কয় ধরনের কোষে গঠিত ভাইয়া? 4 ধরনের কোষে গঠিত। ঠিক আছে, এবং দেখো সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থি ক্ষরণকে আসলে গ্যাস্ট্রিক জুস বলা হয়। গ্যাস্ট্রিক জুসে 99.45% কি ভাইয়া? পানি। ঠিক আছে, এবং দেখো বলছে যে গ্যাস্ট্রিন নামক হরমোন থেকে জুস খরিত হয়। ঠিক আছে, দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি খরিত হইতেছে গ্যাস্ট্রিক জুস, আর কোনটার জন্য? গ্যাস্ট্রিন হরমোনের জন্য। তাহলে সবগুলোর সাথে কি গ্যাস্ট্রিক কথাটা কিন্তু মিল আছে। তাহলে ইজি না? খুব ইজি। ঠিক আছে, এবার পানির পরিমাণ কত? 99.45%। তারপরে দেখো যেটা বলতেছিলাম যে পাকস্থলীতে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না, তো পাকস্থলীতে কি হয় না? কার্বোহাইড্রেট পরিপাক হয় না। আর আমরা দেখছি কার্বোহাইড্রেট মুখে পরিপাক হয়ে গেছে, তাই এটা দরকার নাই। এখন কি দেখবো? আমিষ এবং স্নেহ পরিপাক। তো দেখো বলছে যে আমিষ পরিপাকে গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম থাকে। ঠিক আছে, তাহলে পেপসিনোজেন কি একটি প্রোটিওলাইটিক এনজাইম? ওই যে আমরা প্রথমে ছকে পড়ে আসছিলাম, যদি না পড়ে থাকো এখন পড়ে নাও। ঠিক আছে, পেপসিনোজেন কি? পেপসিনোজেন হলো একটি নিষ্ক্রিয়, কি বললাম, নিষ্ক্রিয় এনজাইম। ঠিক আছে, পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম থাকে। নিষ্ক্রিয় এনজাইমটি গ্যাস্ট্রিক জুসের হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে পেপসিন উৎপন্ন করে বা পেপসিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয়। তো প্রথমে থাকে পেপসিনোজেন, এটা কি ভাই? এটা হলো নিষ্ক্রিয়। পরবর্তীতে ওই যে আমাদের পেটের ভেতরে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, প্যারাইটাল কোষ থেকে খরিত হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? পেপসিনোজেনের সাথে বিক্রিয়া করে সক্রিয় কিসে তৈরি করে ভাইয়া? পেপসিনে পরিণত করে। পেপসিন নামক সক্রিয় এনজাইমে পরিণত করে। ঠিক আছে, তারপর তাকে বলছে পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষের আদ্র বিশ্লেষণ ঘটিয়ে প্রোটিয়েজ ও পেপটোনে পরিণত করে। এটা লাগবে না, এই তো, ওকে। তারপরে দেখো যেখানে এটা দিছে যে আমিষ প্লাস পানি। ঠিক আছে, আমিষকে পেপসিন কি করে? পেপসিন প্রোটিওজে পরিণত করে, জিলেটিনেজকে কি করে? পলিপেপটাইডে পরিণত করে। এখানে আগের বছর একটা জিনিস সেটা হলো প্রোরেনিন। ঠিক আছে, প্রোরেনিন এই বছর দেখতেছে নাই করে দিছে। এখানে পেপসিনোজেনের সাথে প্রোরেনিন ছিল, ওই প্রোরেনিন কি করেছিল? হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে রেনিনে পরিণত হইলো। ঠিক আছে, কিন্তু এটা হয়তো অন্য কোনো জায়গায় দিছে নাকি আমি জানি না, এখানে ছিল। ঠিক আছে, এখন সরাই দিল কি জন্য আমি জানি না। ওকে, যাই হোক, এখন আমরা দেখবো স্নেহ পরিপাক। ঠিক আছে, কি দেখো ভাইয়া? স্নেহ পরিপাক। ওকে, স্নেহ পরিপাকে বলছে দেখো যে পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষী এনজাইম থাকে। ঠিক আছে, তাহলে তোমাকে বলতে পারে যে পাকস্থলীতে স্নেহ পরিপাক করে কোন এনজাইম? অ্যান্সার কি? অ্যান্সার হবে ভাইয়া গ্যাস্ট্রিক লাইপেজ। মনে রাখবা পাকস্থলীতে বেশিরভাগ জিনিসই কি গ্যাস্ট্রিকের সাথে সম্পর্কিত, তাই না? ওকে, তাহলে আমরা কি দেখলাম যে পাকস্থলীতে শর্করা বিভাগের কোনো ওয়ে নাই, কারণ শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না। তারপর আমি পরিপাকে কি দেখলাম যে গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় এনজাইম থাকে, সেটা কি করে? হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে পেপসিনে পরিণত হয়, এবং সেটা কি করে? আমিষকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, তাই না? তারপর দেখো যেটা বললাম যে স্নেহ পরিপাক কি দেখলাম যে একটি কি থাকে?
গ্যাস্ট্রিক লাইপেজ নামক একটি স্নেহবিশ্লেষী এনজাইম থাকে, যেটা কি করে, লিপিডকে কিসে পরিণত করে বলো, লিপিডকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, তাই না? ওকে, তারপরে এখন আমরা দেখবো পাকস্থলী নিজে এনজাইমে পরিপাক হয়ে যায় না কেন। এই প্রশ্নটা মনে করো যে তোমাদের এইচএসসি লেভেলে আসতো, যে পাকস্থলী নিজে এনজাইম দ্বারা পরিপাক হয়ে যায় না কেন। ঠিক আছে, তো তোমরা এখানে একটু রিডিং দিবা। ঠিক আছে, 1 2 3 তিনটা অপশন একটু রিডিং দিবা। ঠিক আছে, 4 নাম্বার একটু রিডিং দিবা। ঠিক আছে, এখানে দেখবা কিছু ব্যাপার স্যাপার বলছে, এটা তেমন ইম্পর্টেন্ট না। এখন আমরা দেখবো আলসারের কথাবার্তা। কি দেখবো ভাইয়া? আলসারের কথাবার্তা একটু দেখবো। ওকে, দেখো বলছে যে স্বাভাবিকভাবে, দেখো ওকে, এই যে আমাদের গ্যাস্ট্রিক আলসার হয়, তাই না? দেখো এটা আসলে কেন হয়, দেখো এখানে বলছে যে এইভাবে স্বাভাবিক অবস্থায় পাকস্থলীর প্রোটিন নির্মিত অন্তঃপ্রাচীর কখনোই নিজে ক্ষতিগ্রস্ত না। ওটা গেল। তারপর দেখো বলছে যে হেলিকোব্যাক্টার পাইলোরি। ঠিক আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি নামক কি একটি ব্যাকটেরিয়া। এটা ব্যাকটেরিয়া, সেটা আলাদাভাবে মুখস্থ করার কিছু দরকার নেই, কারণ এখানে নামের ভিতরে ব্যাকটার কথাটা আছে। ঠিক আছে, যেহেতু ব্যাকটেরিয়ার কথাটা আছে, তার মানে কি এটা আসলে একটা ব্যাকটেরিয়া। তো হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ এবং এনএসএইড, ঠিক আছে, এনএসএইড নামক কি ওষুধ, ঠিক আছে, এনএসএইড নামক ওষুধ বা ব্যথানাশক প্যারাসিটামল যেটাই বলো না কেন, এই টাইপের ওষুধগুলো খাওয়ার কারণে কি হয়, পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয়, যেটাকে আমরা কি বলি, গ্যাস্ট্রিক আলসার বলি। তোমাকে প্রশ্ন করবে যে গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া, আনসার হবে ভাইয়া হেলিকোব্যাক্টার পাইলোরি। ঠিক আছে, ওকে। আর যদি বলে কোন ওষুধ, কি হবে ভাই, এনএসএইড ওষুধ। ঠিক আছে, এনএসএইড ওষুধ বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। ওকে, এখন আমরা দেখবো ক্ষুদ্রান্ত্রের খাদ্যদ্রব্যের পরিপাক। এখন আমরা কি দেখবো ভাইয়া, ক্ষুদ্রান্ত্র, ওই যে বললাম পাকস্থলীর সবচেয়ে বড় অংশ কি ভাইয়া, ক্ষুদ্রান্ত্র, তাই না? সেটা আমরা এখন একটু পড়বো। ওকে, দেখো এখানে বলছে যে ক্ষুদ্রান্ত 6 থেকে 7 মিটার লম্বা, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। ক্ষুদ্রান্তের কয়টা অংশ ভাইয়া, 3টি অংশ, ডিউডেনাম, জেজুনাম এবং কি ইলিয়াম। ওকে, এবং দেখো বলছে যে ডিউডেনাম হচ্ছে ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ এবং এটার আকৃতি কেমন ভাই, ইউ আকৃতির। ঠিক আছে, ডিউডেনাম কোন আকৃতির ভাইয়া, ইউ আকৃতির। তারপর দেখো এখানে বলছে যেটি 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা। ওকে, আর কিছু লাগবে না। তারপর দেখো বলছে যে খাদ্যের ওপর 3 ধরনের রস ক্রিয়া করে ক্ষুদ্রান্তে। এই ক্ষুদ্রান্তের ভেতরে 3 ধরনের রস ক্রিয়া করে। আসলে আলটিমেটলি দেখো এখানে একটা কথা বলছে যে দেখো সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে ক্ষুদ্রান্তে। আমরা প্রথমে কি দেখলাম, আমাদের মুখের ভেতরে শুধুমাত্র কি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য পরিপাক হইলো। পাকস্থলীতে এসে কি হইলো, প্রোটিন এবং লিপিড মানে আমিষ এবং স্নেহজাতীয় খাদ্য পরিপাক হইলো। তাহলে এখন কি হবে, তিনটাই তো হয়ে গেছে আলটিমেটলি, তাই না? এখন ওই তিনটাকে কি করো, একদম ফিনিশিং টাচ দেওয়া লাগবে। সেজন্য বলছে দেখো যে সব ধরনের চূড়ান্ত পরিপাক হয় কোথায়, ক্ষুদ্রান্তে। তার মানে ক্ষুদ্রান্তে তিনটাই পরিপাক হবে। ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড তিনটাই পরিপাক হবে। তো তিনটা পরিপাকের জন্য 3 ধরনের রস সেখানে ক্রিয়াশীল বা কাজ করে। একটা হলো দেখো যে পিত্তরস, কি ভাইয়া, পিত্তরস। একটা হলো অগ্নাশয় রস, একটা হলো আন্ত্রিক রস। ঠিক আছে, ওকে, এগুলো একটু আমাদের দেখা লাগবে। তো এখানে বলছে যে ভ্রূণাস গ্রন্থি ও গবলেট কোষ থেকে মিউকাস উৎপন্ন হয়। তোমাকে প্রশ্ন করবে যে মিউকাস কোন কোষ থেকে উৎপন্ন হয় না। ঠিক আছে, ভ্রূণাস গ্রন্থি এবং কি গবলেট কোষ। ওকে, তারপর বলছে দেখো যে মিউকাস ক্ষুদ্রান্তের প্রাচীর এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে। ঠিক আছে, ক্ষুদ্রান্তের প্রাচীরকে কি করে, এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে। তোমাকে এটা প্রশ্ন করবে যে মিউকাস ক্ষুদ্রান্তের প্রাচীরকে এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে কোনটি, সেটা হবে কি ভাইয়া, মিউকাস। ঠিক আছে, মিউকাস কি ভাইয়া, মিউকাস হলো পিচ্ছিল পদার্থ। আলটিমেটলি বলতে গেলে তোমার যখন সর্দি লাগে, তোমার নাক থেকে যেটা বের হয় ওটা হলো কি, ওটা হলো মিউকাস, বুঝছো? ওকে, তাছাড়া আলটিমেটলি আমাদের শরীরের সকল পিচ্ছিল পদার্থগুলো আসলে মিউকাস নামে পরিচিত। ঠিক আছে, তো এই ক্ষুদ্রান্ত এক ধরনের পিচ্ছিল পদার্থ থাকে, সেটাকে আমরা কি বলতাছি, মিউকাস বলতাছি। তুই যে বললাম যে আলটিমেটলি আমাদের পেটের ভিতরে বিভিন্ন অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, অনেক শক্তিশালী একটা অ্যাসিড। তো এটার কারণে পাকস্থলী যাতে কি হয়, কি না হয়, পরিপাক নিজে পরিপাক না হয়, তারপরে ক্ষুদ্রান্ত যেন কোনো ক্ষতি না হয় অন্যান্য এনজাইমের জন্য, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য, এই জন্য আসলে কি থাকে, মিউকাসের আবরণটা থাকে। ঠিক আছে, ওকে। যাই হোক, মিউকাস তাহলে কোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ভাই, ভ্রূণাস গ্রন্থি এবং গবলেট কোষ। ঠিক আছে, তারপর নিচে আসা থাকে এখানে বলছে কোলেসিস্টোকাইনিন। কি বলছে ভাইয়া, কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তথলি সংকোচন ঘটিয়ে পিত্তথলিতে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। ঠিক আছে, কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে, কোলেসিস্টোকাইনিন। ওকে, তা তোমাকে বলতে পারে যে পিত্তথলি থেকে পিত্তরস বের করতে কোনটি কাজ করে, সেটা হলো কি ভাই, সেটা ভাইয়া কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে, মনে রেখো। ওকে, এখন আমরা দেখবো রাসায়নিক পরিপাক। কি দেখো ভাইয়া, রাসায়নিক পরিপাক। এখন আমরা দেখবো যে সর্বপ্রথম যেটা আছে সেটা হলো পিত্তরস। ঠিক আছে, মনে রাখবা পিত্তরসে অতিমাত্রায় ক্ষার জাতীয় তরল পদার্থ। ঠিক আছে, এটার পিএইচ আমরা একটু পরে দেখবো।
পিত্তরস নিয়ে আলাদা কনসেপ্ট আছে, আমাদের পড়ায় আছে, ঠিক আছে। এবং এতে কোনো কি থাকে না, কোনো এনজাইম থাকে না, ঠিক আছে। দেখো আমরা পিত্তরসটি একটু পড়ে আসি, দাঁড়াও আমি একটু সামনে যাই। আচ্ছা, এই যে লালাগ্রন্থি, ঠিক আছে, লালাগ্রন্থি আমরা অলরেডি পড়ছি না, দেখো আমরা আবার একটু পড়ি। দেখো কি বলছে, যে মানুষের মুখ গহ্বরের দুই পাশে 3 জোড়া লালাগ্রন্থি আছে, ঠিক আছে। এবং কি দেখো বলছে যে প্যারোটিড গ্রন্থি, ঠিক আছে, সবচেয়ে বড় লালাগ্রন্থি কোনটি ভাই? প্যারোটিড গ্রন্থি। কোথায় অবস্থান করে বলতো বলতো? কাপ দিয়ে মনে রাখতে বলছিলাম, কাপ, কাপ, পথে প্যারোটিড, কথে কি কান, ঠিক আছে। এই যে বলছে যে প্রতিটি কানের নিচে কি একটি করে, মানে কি 2টি কানের নিচে 2টি প্যারোটিড, তার মানে কি 1 জোড়া, ঠিক আছে। ওকে, তারপর দেখো বলছে যে সাব ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার মানে কি চোয়াল, ঠিক আছে। বলছে দেখো যে নিম্ন চোয়ালের কনিক অঞ্চলে এটা কি অবস্থিত, ওকে। এবং এটি ফেনুলাম নামক বিশেষ ত্বকের উপর উন্মুক্ত। তোমাকে বলবে যে সাবমেন্ডিবুলার গ্রন্থি, ঠিক আছে, সাবমেন্ডিবুলার গ্রন্থি কোথায় উন্মুক্ত? অ্যান্সার হবে ফেনুলাম। তারপর দেখো বলছে সাবলিঙ্গুয়াল মানে কি জিবার নিচে, ঠিক আছে। এটা কোথায় ভাইয়া? জিবার নিচে অবস্থিত, ঠিক আছে। ওকে, তারপর দেখো বলছে লালা। ওই লালা নিয়ে আমরা কথাবার্তা বললাম না, যে একজন সুস্থ মানুষকে দেখে কি 1200 থেকে 1500 মিলিলিটার লালা খাওয়ানো, এটা আমরা আগেই পড়ছি। লালা কি ভাইয়া? সামান্য অম্লীয়। ওই যে পিএইচ আমরা লিখে দিয়েছিলাম না, 6.2 থেকে 7.4। এখানে শুধু লাগবে লালার পানির পরিমাণ কত, 95 থেকে 95.5 থেকে কত, 99.5%। এত কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, আর কিছুই লাগবে না এখানে। ওকে, লালার অধিকাংশই পানি, যেহেতু 95.5 থেকে 99.5% পানি, তার মানে অধিকাংশই পানি থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? ওই তারপর এখন বলছে যে মিউসিন, মিউসিন নামক গ্লাইকোপ্রোটিন খাদ্যের সঙ্গে মিশে পিচ্ছিল খাদ্যকে দলায় পরিণত করে। ওই যে আমরা মিউকাস পড়ছিলাম না, ওই মিউকাস থেকে মিউসিন কথাটা আসছে, ঠিক আছে। তো মিউকাস মানে কি বললাম, যে পিচ্ছিল না, তো আলটিমেটলি কি পিচ্ছিলকে কি করে? মিউসিনে দেখো এটার সাথে পিচ্ছিলের কার্যকলাপ আছে। তো পিচ্ছিল জিনিস দেখলে মনে রাখবো ওখানে মিউকাস বা মিউসিন হবে, ঠিক আছে। ওকে, তারপর দেখো বলছে যে ক্লোরাইড স্যালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। তোমাকে প্রশ্ন করতে পারে যে স্যালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে কোনটি? অ্যান্সার হবে ভাইয়া ক্লোরাইড, ঠিক আছে। ওকে, তারপর দেখো বলছে যে বাইকার্বনেট, ঠিক আছে, বাইকার্বনেট। দেখো বাইকার্বনেট আসলে কি করে? এটা আসলে বাফার হিসাবে কাজ করে। এই যে আমাদের লালা, লালা তো অম্লীয় বললাম না, তো লালা তো অম্লীয়তা বজায় রাখতে হবে, তাই না? এটা যেন কোনোভাবে পিএইচটা 7-এর ওপরে না যায়, ঠিক আছে, বা 7.4-এর ওপরে না যায়, ক্ষারীয় যেন না হয়ে যায়, এটা কি বজায় রাখতে হবে। ঠিক আছে, বজায় রাখার জন্য কোনটি কাজ করে? এটা বজায় রাখার জন্য কাজ করে ভাই বাইকার্বনেট, ঠিক আছে। বাইকার্বনেট কি কাজ করে ভাইয়া? লালাটাকে অ্যাসিডিক থাকতে সাহায্য করে, ঠিক আছে। তারপরে যে লাইসোজাইম এনজাইম, লাইসোজাইম এনজাইম কি করে ভাইয়া? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, আমরা পড়ছিলাম না। লাইসোজাইম এনজাইম কোথায় কোথায় থাকে বলো তো? চোখের পানি বা চোখের জল, ঠিক আছে, নাকের মিউকাস, তারপর কি মুখের লালা, এগুলাতে কি থাকে? লাইসোজাইম এনজাইম থাকে। এই তো, এটা গেল আমাদের লালা। তারপরে আরেকটা জন কি পড়তে চাইছিলাম? পিত্তরস, তাই না? পিত্তরস কই? এই যে দেখো পিত্তরস, ঠিক আছে। এখন আমরা কি দেখবো ভাইয়া? পিত্তরস। দেখো বলছে যে যকৃৎ কোষ থেকে নিঃসৃত পিত্তরস হলদে সবুজ, ঠিক আছে, হলদে সবুজ, আঠালো, তিক্ত স্বাদধারী, ক্ষারীয় তরল। পিএইচ কত ভাইয়া? 8 থেকে 8.6, ঠিক আছে। যেহেতু বললাম ক্ষারীয়, তার মানে কি অবশ্যই 7-এর উপরে হবে পিএইচ। কত? 8 থেকে 8.6, ঠিক আছে। লালার কত ছিল? লালার কত ছিল ভাইয়া? ভুলে গেলাম, মাত্র মাত্র বললাম, মাত্রই ভুলে গেলাম। 6.2 থেকে 7.4, তাই না? লালা কত ছিল? 6.4 থেকে 7.6, সরি 6.2 থেকে 7.4। তাহলে পিত্তরসে কত? 8 থেকে 8.6, ঠিক আছে। এটা কিন্তু ভোলা যাবে না, পিএইচগুলো মনে রাখা লাগবে। লালাতে ছিল 6.2 থেকে 7.4, আর পিত্তরসে কত? 8 থেকে 8.6, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে বলছে যে দেখো পিত্তরস থেকে নিঃসৃত হয়ে বাম ও ডাম যকৃৎ নালীপথে অভিন্ন যকৃৎ নালীতে আসে এবং সিস্টিক নালী দিয়ে পিত্তথলিতে জমা হয়। অভিন্ন যকৃৎ নালী ও সিস্টিক নালী মিলিত হয়ে অভিন্ন পিত্তথলি তৈরি করে, যে অ্যাম্পুল অফ অ্যাভাটার এর মাধ্যমে উন্মুক্ত থাকে, ঠিক আছে। আলটিমেটলি দেখো হয় কি, যে যে আমাদের যকৃৎ যে আছে, যকৃতের মনে করো যে ডান যকৃৎ থেকে, দেখো যকৃতের এখানে দেখো 1 মিনিটে দেখাই আমি। দেখো
যকৃতের এখানে ডান থেকে একটা নালী বের হয়, বাম পাশ থেকে কি হয় একটা নালী বের হয়। এই দুইটা মিলে যখন দুইটা নালী যখন একসাথে মিলিত হয় তখন আমরা সেটাকে বলি, দেখো এখানে বলছে যে অভিন্ন যকৃৎ নালী। ঠিক আছে, ডান অংশ এবং এই যে বাম ও ডান যকৃৎ নালী। ঠিক আছে, একটা হলো যকৃতের ডান অংশ থেকে আসে, একটা কোথায় থেকে আসে, বাম অংশ থেকে আসে। এই দুইটা যখন একসাথে জোড়া লাগে তখন সেটা আমরা কি বলি, অভিন্ন যকৃৎ নালী। ঠিক আছে, এবং এই অভিন্ন যকৃৎ নালী যখন দেখো দেখো আলটিমেটলি হয় কি, একটু আঁকায় দেখাই। এটা হলো ডান যকৃৎ নালী, এটা হলো বাম যকৃৎ নালী। ঠিক আছে, এই যকৃৎ নালী দুইটা এক হয়ে গেল। ঠিক আছে, আমরা কি বলতেছি, অভিন্ন যকৃৎ নালী। তারপর এই যে দেখো এটা হলো পিত্তথলি। এই পিত্তথলি থেকে যে একটা রাস্তা বের হয়েছে না, ঠিক তেমন এই রাস্তাটা এসে আবার এটার সাথে যুক্ত হয়। ঠিক আছে, এই রাস্তাটা এসে কি হয়, এই অভিন্ন নালীর সাথে যুক্ত হয়। তাহলে কি হলো, প্রথমে ছিল কি যকৃৎ অভিন্ন নালী, তার সাথে কি হইলো, পিত্তথলি বা পিত্ত নালীটা যোগ হইলো। এই যে তিনটা একসাথে যোগ হইলো এটাকে আমরা কি বলতেছি, দেখো যে অভিন্ন পিত্ত নালী, বা যেটাকে আমরা কি বলতেছি, অ্যাম্পুলা অফ ভ্যাটার। ঠিক আছে, অ্যাম্পুলা অফ ভ্যাটার, এটা একটু মনে রাখো। ওকে, তারপর দেখো বলছে যে পিত্তরসে পানির পরিমাণ কত, এটা একটু মনে রাখা লাগবে তোমাদের, 97 থেকে 98%। ঠিক আছে, ওকে। বিলিরুবিন বিলিবার্ডিনের পরিমাণ 0.2%। বিলিরুবিন বিলিবার্ডিন হলো কি, সব পিত্তরঞ্জক বা রঞ্জক পদার্থ। কোলেস্টেরলের পরিমাণ কত, 0.38%। দেখো এখানে একটা কথা বলছে যে পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে, কোন জাতীয় খাদ্যকে ভাইয়া, চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। ঠিক আছে, তোমাকে প্রশ্ন এখানে বিভিন্নভাবে করতে পারে, বলবে যে ইমালসিফিকেশন ঘটে কোথায় বা কোনটির সাহায্যে। ঠিক আছে, অ্যান্সার হবে পিত্তরস। তারপর বলবে যে পিত্তরস ইমালসিফিকেশন প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত, সেটা কি হবে, চর্বি জাতীয় খাদ্য। ঠিক আছে, বা লিপিড জাতীয় খাদ্য। ওকে, তারপর দেখো বলছে যে পিত্ত লবণ চর্বিতে দ্রবণীয় ভিটামিন ADE কে শোষণে সহায়তা করে। ঠিক আছে, অ্যাডেক মনে রাখবে, অ্যাডেক, ADE কে অ্যাডেক। ঠিক আছে, ADE কে অ্যাডেক। ওকে, ওকে, আর কোনটা লাগবে এখানে। আচ্ছা দেখো এখানে বলছে যে পিত্তরসের মাধ্যমে কপার, জিঙ্ক, পারদ, টক্সিন জাতীয় পদার্থ, কোলেস্ট্রল ইত্যাদি নিষ্কাশিত হয়। ঠিক আছে, ইত্যাদি নিষ্কাশিত হয়। তো এটা তোমরা মনে রাখতে পারো। দেখো আমি একটু দাগায় দিই আগে। এটা তোমরা মনে রাখতে পারো, এটা নিমোনিকের মাধ্যমে, সেটা হলো কাজী মারুফের কালো টাকা। কাজী মারুফের কালো টাকা। ঠিক আছে, দেখো কতে হলো কাজীর, কতে হলো কপার, জতে হলো জিঙ্ক, মারুফ মানে মার্কারি, মার্কারি মানে কি পারদ। ঠিক আছে, কালো মানে কি, কালো মানে হলো কোলেস্টেরল। ঠিক আছে, কোলেস্টেরল। টাকা মানে কি, টাকা মানে হলো টক্সিন। ঠিক আছে, এগুলা কি, তাহলে এগুলা নিষ্কাশিত হয় পিত্তরসের মাধ্যমে। ঠিক আছে, তারপর দেখো বলছে যে পিত্ত লবণ কি করে, পেরিস্টালসিস বাড়িয়ে মল নিষ্কাশনে সাহায্য করে। ঠিক আছে, পেরিস্টালসিস জিনিসটা কি, আলটিমেটলি মিকা জাতীয় একটা পদার্থ, যার ফলে কি হয়, মল খুব ইজিলি বের হয়ে যেতে পারে। ওকে, ওকে, এখন আমরা আবার আগে চলে যাই। আমাদের লালা গ্রন্থি এবং যকৃৎ গ্রন্থি মোটামুটি পড়া শেষ। ওকে, তাহলে আমরা কিন্তু লালা এখানে দেখলাম, তাই না। ওকে, কোথায় ছিলাম, এখানে ছিলাম না, এখানে ছিলাম না তো, আরও উপরে ছিলাম। ওকে, তো আমরা পিত্তরস পরে ফেলছি, লালা পরে ফেলছি, তাই না। ওকে, আলটিমেটলি এখানে একটা কথা বলছে যে পিত্তরসে কোনো কি থাকে না, এনজাইম থাকে না, এই কথাটা কিন্তু মনে রাখা লাগবে। ওকে, এখন দেখো যে তার পরবর্তীতে 2 পেজ যাবত, ঠিক আছে, 2 পেজ যাবত বিভিন্ন ধরনের বিক্রিয়া টিক্রিয়ার মতো দিয়ে দিছি তোমাদের। এই যে আমরা তো পিত্তর কথা জানলাম, পিত্তরসে কি থাকে না, কোনো এনজাইম থাকে না, তাই মানে কি পরিপাকে কোনো সহায়তা করে না, আলটিমেটলি বলতে গেলে করে, কিন্তু আসলে আলটিমেটলি কোনো এনজাইম দ্বারা সহায়তা করতে পারে না। তারপর যেটা বললাম শর্করা পরিপাক। ঠিক আছে, এখানে অগ্নাশয় কীভাবে সাহায্য করে, বা আন্ত্রিক রস কীভাবে সাহায্য করে, তারপরে আমিষ পরিপাকে অগ্নাশয় কীভাবে সাহায্য করে। ঠিক আছে, তারপরে আন্ত্রিক রস কীভাবে সাহায্য করে, তারপরে হলো তোমার কি বলে স্নেহ পরিপাকে অগ্নাশয় কীভাবে সাহায্য করে, আন্ত্রিক রস কীভাবে সাহায্য করে, সবগুলো আমরা একসাথে পড়বো।
কি পড়ো ভাইয়া? একসাথে, চলো একসাথে আমরা পড়ি। দেখো একটু মনোযোগ দিতে হবে, একটু নোট করতে হবে, ঠিক আছে? একটু মনোযোগ দিতে হবে, একটু নোট করতে হবে। তোমাদের আমি একটা ছক আঁকায় দিব, ছকটা একদম মাথার ভিতরে মুখস্থ রাখবা, তাহলে এই 3টা পেজ তোমাদের আর পড়া লাগবে না, ঠিক আছে? আমি সুন্দর করে একটা ছক আঁকায় দিই, দেখো। প্রথমে মনে রাখবা, দেখো পিত্তরস, পিত্তরস, তারপর কি ছিল? অগ্নাশয় রস, তারপর কি ছিল ভাই? আন্ত্রিক রস, আন্ত্রিক রস, তাই না? ওকে, তারপরে যেটা বললাম যে পিত্তরসে কি মনে রাখবা, যে পিত্তরসে কি নাই? কোনো এনজাইম নাই। ঠিক আছে, কোনো এনজাইম নাই। ওকে, এখন আমরা যেটা দেখবো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, তাই না? ওকে, প্রথমে আমরা দেখো এখানে লিখলাম কার্বোহাইড্রেট সি, ঠিক আছে? সি, তারপরে লিখলাম ধরো প্রোটিন পি, ঠিক আছে? তোমরা ফুল ফর্ম লিখে নাও, আমার এখানে যত জায়গা কম সেজন্য আমি শর্ট ফর্ম লিখতেছি। তারপরে এখানে লেখো এল বা লিপিড, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখবো, দেখো অগ্নাশয় রস, অগ্নাশয় রস এখানে কার্বোহাইড্রেট বা শর্করা এখানে লিখে রাখো এ এম, ঠিক আছে? এ এম, এ এম দিয়ে কী বোঝায় আমি একটু পরে বুঝাই দিব। তারপরে প্রোটিনের এখানে লিখে রাখো, দেখো সিন কই, সিন কই, আর একটা হলো তোমার টাইডেজ, কথাটা মনে রাখবা, টাইডেজ, টাইডেজ, সকল ধরনের টাইডেজ, মানে যেটা নামের সাথে টাইডেজ আছে ওইটাই, ঠিক আছে? এই কি হইলো, মোছো না কেন? টাইডেজ। আর লিপিডের এখানে মনে রাখবা ফলক, কথাটা ফলক, ফলক। তারপরে আন্ত্রিক রস এখানে মনে রাখবা আমিলস, আমিলস। তারপর আন্ত্রিক রসের প্রোটিন এখানে লিখবা আমি, আমি। আর লিপিডের এখানে লিখবা মলি এলো, মলি এলো, ঠিক আছে? মলি এলো। তাহলে আলটিমেটলি এটা হলো আমাদের ছক, ঠিক আছে? এটা হলো আমাদের কি ভাইয়া? ছক। তুমি যদি ছকটা মনে রাখতে পারো, ঠিক আছে, তাহলে মনে করো যে তোমার এই 2-3 পেজে যত রকমের বিক্রিয়া টিক্রিয়া দেওয়া আছে তোমার কিছু মনে রাখা লাগবে না, তুমি ছক দেখে কি করতে পারবা, সুন্দর করে সেগুলা বের করতে পারবা। এখন আমি এগুলো সব ফুল ফর্মটা লেখা দিই, কী দ্বারা কি বুঝাইছি এগুলো আমি একটু লেখা দিই, ঠিক আছে? দেখো আমি বা এ এম, ঠিক আছে, যত রকমের শর্ট ফর্ম লিখছি আমি একটু দেখাই দিই। দেখো এ তে মনে রাখবা অ্যামাইলেজ, অ্যামাইলেজ, ঠিক আছে? এম তে মনে রাখবা ম্যালটেজ বা মল্টেজ, যেটাই বলো না কেন, ঠিক আছে? মল্টেজ। তারপরে আইতে মনে রাখবা, দেখো আইসোমল্টেজ, আইসোমল্টেজ। তারপরে লতে মনে রাখবা, দেখো ল্যাকটেজ, লসের লতে মনে রাখবা হলো ল্যাকটেজ। আর দন্ত স, লসের দন্ত সতে মনে রাখবা সুক্রেজ। এটা একটা গেল। তারপরে তারপরে আসি সিন, সিন, সিন দেওয়া মনে রাখবা যত রকমের সিন আছে, ঠিক আছে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, যত রকমের সিন আছে নামের শেষে ট্রিপসিন, কাইমোট্রিপসিন। তারপরে যেটা দিছিলাম যে কই, না ট্রিপসিন, আর কি দিছিলাম? টিপস, কই, কই, কই দিয়ে মনে রাখবা হলো যে দেখো কোলাজিনেস এবং ইলাস্টেজ, ঠিক আছে? কোলাজিনেজ, একটা হলো ইলাস্টেজ,
এটা হলো কই, আর দিয়েছিলাম কি টাইডেজ, তাই না? টাইডেজ দিছিলাম, টাইডেজ। টাইডেজে যত রকমের টাইডেজ আছে পৃথিবীতে, ঠিক আছে? ডাইপেপটাইডেজ, টাইপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ঠিক আছে? কার তারপর কি কার্বিক্সো, সরি কার্বক্সি পেপটাইডেজ, যত রকমের পেপটাইডেজ আছে, সকল পেপটাইডেজ, সকল পেপটাইডেজ, ঠিক আছে? ওকে, এটা গেল একটা। আর একটা কোনটা আছে এই পাশে? ফলক, ফলক। আচ্ছা, ফলকের আগে দেখো, ফলক, ফলক, ফলকের ফ দিয়ে মনে রাখবা ফসফোলাইপেজ, ফসফোলাইপেজ। তারপরে ফ ল, লতে মনে রাখবা লাইপেজ। আর জতে মনে রাখবা, সরি যত না, ফ ল ক, কতে মনে রাখবা কোলেস্টেরল, কোলেস্টেরল স্টারেজ আর কি, কোলেস্টেরল স্টারেজ, স্টারেজ, ঠিক আছে? আর একটা হলো আসলে কি যে মলি এলো, তাই না? মলি এলো। ওকে, মলি এলো দিয়ে মনে রাখবা, দেখো মলি এলো দিয়ে মনে রাখবা, দেখো মোনোগ্লিসারাইডেজ, তারপরে লাইপেজ, তারপরে লেসিথিনেজ, তারপরে হলো এলো না, এলো, মলি এলো, অ্যালকাইল ফসফেটেজ। হ্যাঁ, ঠিক আছে? এটা হলো ভাইয়া আমাদের ছক, মানে ছকের মিনিং আর কি। তুমি শুধু এতটুকু মনে রাখবা, আর এতগুলো তোমার কিন্তু হুবাহু মুখস্থ করা দরকার নাই, তুমি জাস্ট কয়েকবার দেখবা, ঠিক আছে? কয়েকবার এগুলো যদি দেখো একটু, ঠিক আছে, যে আমি আসলে সিন দ্বারা কি বুঝাইছি, কই দ্বারা কি বুঝাইছি, ফলক দ্বারা কি বুঝাইছি, মলিয়েলো দ্বারা কি বুঝাইছি, তুমি দুই একবার দেখলে পারেই পেরে যাবা, ঠিক আছে? এগুলো কিন্তু ডিরেক্ট মুখস্থ করার কিছু নাই। তুমি জাস্ট এই জিনিসটা, ঠিক আছে, আঁকায় একদম মনে করো যে মনের ভিতরে গাইথা নিবা, যাতে চোখ বন্ধ করলে তুমি ছকটা দেখতে পাও, ঠিক আছে? ছকটা দেখতে পারলে তুমি মনে করো যে কোনো প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারবা, ঠিক আছে? অ্যান্সার দিতে পারবা আশা করি। ওকে, এখন দেখি আমাদের এখানে কি কি বলছে। তো দেখো, যেখানে যা যা ছিল সব কিছু আমাদের মোটামুটি কি, দেখো যে টিপসিন, কাইমো টিপসিন, যা যা পড়ছি তুমি জাস্ট মিলাইবা, নিজে নিজে এখন মিলাইবা, ঠিক আছে? জাস্ট নিজে নিজে মিলাইবা, সব কিছু দেখবা যে তুমি নিজে নিজে পারতাছো, ঠিক আছে? ওই এখন দেখো এখানে পেপসিন এবং টিপসিনের ভিতরে একটা পার্থক্য দিচ্ছি, একটু রিডিং পড়বা সুন্দর করে। এখানেও সেম জিনিস, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। মোট কথা এখানে যত পড়া ছিল সব আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? ওকে, তারপর দেখো লালা গ্রন্থি তো আমরা আগে পড়লাম। এখন আমরা পড়বো ভাইয়া যকৃৎ। কি পড়বো ভাইয়া? যকৃৎ, যকৃৎ পড়বো। দেখো, দেখো যকৃৎ একটি বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে, ঠিক আছে? বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে এবং দেখতে কেমন, লালচে বাদামি রঙের, লালচে বাদামি রঙের। ওকে, দেখো বলছে যে যকৃৎ মানবদেহের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মানবদেহের সবচাইতে বড় গ্রন্থি কোনটি? অ্যান্সার ভাইয়া যকৃৎ। মানবদেহের সবচাইতে বড় গ্রন্থি কোনটি ভাইয়া? যকৃৎ। মানবদেহের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থি কোনটা? যকৃৎ, ঠিক আছে? তাকে বলছে প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষে এর ওজন 1.4 থেকে 1.8 কেজি। প্রাপ্তবয়স্ক পুরুষে কত? 1.4 থেকে 1.8। নারীদের কত? 1.2 থেকে 1.4। এভাবে মনে রাখবা, এভাবে মনে রাখবা, ঠিক আছে? 1.2 থেকে 1.4,
তারপর 1.4 থেকে আবার মানে একদম সিকোয়েন্স 1.2 থেকে 1.4, আবার 1.4 থেকে 1.8, ঠিক আছে, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, ঠিক আছে এভাবে। তাহলে নারীদের কত 1.2 থেকে 1.4, আর পুরুষদের কত 1.4 থেকে 1.8, ঠিক আছে। আর একদম নিউবর্ন বেবি, সে যে মাত্র মনে করো যে মায়ের পেট থেকে পৃথিবীতে ল্যান্ড করছে, তার কত, তার হলো 150 গ্রাম। এবং দেখো বলছে যে যকৃতকে 4টি অংশে ভাগ করা হয়, ঠিক আছে, নামগুলা কি, ডান বাম কোয়াড্রেট ও কর্ডেট, ডান বাম কোয়াড্রেট ও কর্ডেট, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এগুলো কি, এগুলো কিন্তু সব অসম্পূর্ণ খণ্ড, এটা একটু মনে রাখো। ওকে, তারপর বলছে দেখো যকৃতের নিচে পিঠে পিত্তথলি সংলগ্ন থাকে, যকৃত থেকে আসা ডান ও বাম যকৃত নালী মিলে একটি অভিন্ন নালী গঠিত করে। ওই যে বললাম যে ডান এবং বাম দুইটা মিলে একটা অভিন্ন নালী, সব অভিন্ন নালীর সাথে পিত্ত নালী যখন যুক্ত হয় সেটা আমরা কি বলি, অ্যাম্পুলা অফ ভ্যাটার। এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, অলরেডি আমরা এগুলো কি পড়ছি ভাইয়া, পড়ে ফেলছি, ঠিক আছে। এবং মনে রাখবা এই যে 4টা অংশ আছে না, ডান বাম কোয়াড্রেট ও কর্ডেট, এই 4টা অংশের ভিতরে ডান খণ্ডটি সবচেয়ে বড়, এটা মনে রাখা লাগবে, ডান খণ্ডটি সবচেয়ে বড়। ওকে, এখন আমরা দেখবো যকৃতের আণুবীক্ষণিক গঠন, ঠিক আছে, আণুবীক্ষণিক গঠন। দেখো বলছে যকৃত গ্লিসন ক্যাপসুল নামক পর্দা দ্বারা আবৃত থাকে, খুব ইম্পর্টেন্ট। যকৃত কোন পর্দা দ্বারা আবৃত থাকে ভাইয়া, গ্লিসন ক্যাপসুল, যকৃত গ্লিসন ক্যাপসুল নামক পর্দা দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। এবং দেখো বলছে যে যকৃতের অভ্যন্তরে প্রবেশের পরে যকৃত লোবিউল নামক অসংখ্য ক্ষুদ্র অংশ দেখা যায়, ঠিক আছে, বিভিন্ন যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সবগুলো কি ভাই, লোবিউল। এবং বলছে প্রতিটি লোবিউল অন্তর্ভাগে অসংখ্য হেপাটিক কোষ ও হেপাটোসাইট থাকে, ঠিক আছে, হেপাটিক কোষ। আচ্ছা হেপাটিক মানে কি, হেপাটিক মানে তো যকৃত, তাই না, হেপাটিক মানে তো যকৃত, তাহলে হেপাটিক কোন কোষ দিয়ে তৈরি হবে, হেপাটিক কোষ দিয়ে তৈরি হবে স্বাভাবিক। আর হেপাটোসাইট মানে কি, সাইট মানে তো সেল, সাইট কথাটা আসছে কোথায় থেকে, সেল থেকে, সেল মানে কি কোষ, তাহলে হেপাটিক কোষ যে কথা সেটাকে কি বলা হয়, হেপাটোসাইট বলা হয়, ঠিক আছে। এবং দেখো বলছে যে যকৃত অসংখ্য লোবিউল থাকে, কি থাকে ভাইয়া, লোবিউল থাকে, লোবিউলের কেন্দ্রে একটি করে কেন্দ্রীয় শিরা থাকে, আচ্ছা এটা লাগবে না। দেখো বলছে যে লোবিউলের মাঝে রক্ত চলাচলের জন্য সাইনোসাইড নামক ফাঁকা গহ্বর থাকে। এই যে ফাঁকা ফাঁকা যে জায়গা থেকে সাদা সাদা ফাঁকা জায়গা যতগুলা, সবগুলোকে বলা হয় সাইনোসাইড, ঠিক আছে, ফাঁকা অংশ কি বলা হয়, সাইনোসাইড। এবং সাইনোসাইডগুলো কাপ্পার কোষ দ্বারা আবৃত থাকে, কাপ্পার কোষ বা কাপ্পার কোষ বা কুপ্পার কোষ বা কুফার কোষ, ঠিক আছে, এক একজন এক এক নামে ডাকে, যে নামে ডাকো সমস্যা নাই, তো তোমাকে মনে রাখা লাগবে যে কাপ্পার কোষ কোথায় থাকে, যকৃতে থাকে, ঠিক আছে। আবার বলতে পারো যে সাইনোসাইডগুলোকে আবৃত করে রাখে কোন কোষ, অ্যান্সার কি, অ্যান্সার হবে কাপ্পার কোষ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কাপ্পার কোষটা। ওকে, তারপর দেখো বলছে যকৃতের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা, যকৃতের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা, তার আগে মনে রাখা লাগবে যে যকৃত মোট দেহের ওজনের 3 থেকে 5%, ঠিক আছে। তোমার দেহের ওজন যদি 100 কেজি হয় তাহলে যকৃতের ওজন কত হবে, 3 কেজি বা 5 কেজি হবে, ঠিক আছে, এটা আসলে বলছে। ওকে, তারপর বলছে দেখো যে যকৃতকে মানবদেহের জৈব রসায়নাগার বলা হয়, খুব ইম্পর্টেন্ট, যকৃতকে কি বলা হয় ভাইয়া, মানবদেহের জৈব রসায়নাগার, ঠিক আছে। ওকে, এখানে 5 শতাধিক জৈবনিক কাজ সম্পন্ন হয়। ওকে, তবে বলছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা, যকৃতের সঞ্চয়ী ভূমিকা, যকৃত দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র, অনেক কিছু সঞ্চয় করে, আমরা এগুলো দেখবো, ঠিক আছে। দেখো বলছে গ্লাইকোজেন সঞ্চয় করে, কি সঞ্চয় করে ভাইয়া, গ্লাইকোজেন সঞ্চয় করে। দেখো আমরা প্রথমে কি ছিল, আমাদের প্রথমে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কিন্তু আমাদের দেহ নেয় না, কি করে, কার্বোহাইড্রেটটাকে আমরা গ্লুকোজে পরিণত করে তারপর আমাদের দেহ নেয়, তাই না। এবং যকৃত কিন্তু আবার গ্লুকোজকেও নেবে না, যকৃত কী করবে, এই গ্লুকোজকে গ্লাইকোজেন করবে তারপরে নেবে, ঠিক আছে। যকৃত কিন্তু সরাসরি গ্লুকোজকে জমা রাখে না, কাকে জমা রাখে, গ্লাইকোজেনকে জমা রাখে। এবং দেখো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস, ঠিক আছে। জেনেসিস মানে কি, জেনেসিস মানে সৃষ্টি হওয়া, জেনেসিস মানে কি, জেনেসিস মানে সৃষ্টি হওয়া। তাহলে গ্লাইকোজেনেসিস মানে কি, গ্লাইকোজেনেসিস, তার মানে গ্লাইকোজেন সৃষ্টি হওয়াকে কি বলা হয়, গ্লাইকোজেনেসিস। তো এটাই বলছে দেখো যে রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া গ্লাইকোজেনে রূপান্তরিত হওয়াকে কি বলা হয়, গ্লাইকোজেনেসিস বলা হয়। এবং বলছে যে এই যে গ্লাইকোজেনেসিস হয় এটাকে কোন হরমোন সাহায্য করে, ইনসুলিন হরমোন সাহায্য করে, ঠিক আছে, ইনসুলিন হরমোন সাহায্য করে। দেখো এটা তোমাদের একটা মানে একদম প্র্যাকটিক্যাল লাইফে বোঝাই যে তোমাদের যদি ফ্যামিলিতে কারো ডায়াবেটিস হয়, সে ইনজেকশন নেয় না, ইনজেকশনে কি নেয়, ইনসুলিন নেয় না, তো ইনসুলিন কেন নেয়, আচ্ছা তোমরা এটা তো জানো যে যার ডায়াবেটিস হয় তার শরীরে সুগারের মাত্রা বেশি, ঠিক আছে, বা গ্লুকোজের মাত্রা বেশি। তো দেখো আলটিমেটলি যকৃৎ কী করতেছে, গ্লুকোজকে ভেঙে দিতেছে, গ্লুকোজকে ভাঙতেছে, কী করতেছে, গ্লাইকোজেন করতেছে, তাই না। তো তার মানে কি আমাদের দেহে গ্লুকোজটা অতিরিক্ত জমা হইতেছে না,
এবং এই যে গ্লুকোজটাকে যে আমরা ভাঙতেছি এটা কোন এনজাইম করতেছে? ইনসুলিন এনজাইম করতেছে। কোনো কারণে মানব দেহে যদি ইনসুলিন হরমোন উৎপন্ন হওয়া কমে যায় তাহলে কি হয়? এই গ্লুকোজটা তখন আর গ্লাইকোজেনে পরিণত হইতে পারে না, যার ফলে কি হয়? শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, সুগার বেড়ে যায়, তখন আমরা সেটাকে কি বলি? ডায়াবেটিক্স বলি। ঠিক আছে, ওকে। এই জন্য কি আসলে যাদের ডায়াবেটিস হয় তাদের আসলে কি ইনসুলিন দিতে হয়। ওকে, তাহলে আমরা দেখলাম যে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া কি আসলে গ্লাইকোজেন সঞ্চয় রাখে। তারপর এখন দেখবো রক্ত সঞ্চয়। ঠিক আছে, এখানে শুধু মনে রাখবা যে এটি রক্তের ভান্ডার হিসাবে কাজ করে। তারপর বলছে দেখো যে যকৃৎ প্রায় 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে। কত ঘন সেন্টিমিটার ভাইয়া? 1500 ঘন সেন্টিমিটার। তারপর দেখো বলছে ভিটামিন সঞ্চয়। ঠিক আছে, ভিটামিন সঞ্চয়। ভিটামিন সঞ্চয় দেখো কোন কোন ভিটামিন? এ বি সি ডি ই কে। ঠিক আছে, সবগুলো ভিটামিন আসলে সঞ্চয় করতে পারে। এখন তোমাকে মনে রাখা লাগবে কোনটি দ্রবণীয় এবং কোনটি পানিতে অদ্রবণীয়, সেটা মনে রাখা লাগবে। ঠিক আছে, অদ্রবণীয় মনে রাখতে পারবা। দেখো যে বলছে যে পানিতে অদ্রবণীয় হলো বিসি। ঠিক আছে, এটা তোমরা ডাব্লিউবিসি দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, হোয়াইট ব্লাড সেল না মনে রেখা তুমি ডাব্লুতে মনে রাখবো ওয়াটার। ওয়াটার কোনটা? মানে ওয়াটারের দ্রবীভূত কোনটা? বিসি। ঠিক আছে, ভিটামিন বি এবং সি ডাব্লিউবিসিতে মনে রাখতে পারো। তাহলে পানিতে দ্রবণীয় কোনটা? বিসি। তাহলে বাদ থাকে কোনগুলো? এ ডি ই কে। ঠিক আছে, ওকে। এই তো। তারপর দেখো আমরা দেখবো পিত্ত রস সঞ্চয়। ঠিক আছে, দেখো বলছে যে যকৃৎ থেকে পিত্তরস নিশ্চিত হয়ে পিত্তথলিতে জমা থাকে, যা খাদ্য পরিপাকে বিরতিহীনভাবে সরবরাহ হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের যকৃৎ দৈনিক প্রায় 400 থেকে 800 মিলিলিটার পিত্তরস তৈরি করে, এটা মনে রাখো। ঠিক আছে, তবে তোমাকে যদি প্রশ্ন করে যে পিত্তরস তৈরি করে কোনটি, অ্যান্সার হবে যকৃৎ। ঠিক আছে, আর যদি বলে পিত্তরস জমা থাকে কোথায়, ঠিক আছে, সেটা কি হবে বলো তো? বলো তো কোথায় জমা থাকে? যদি বলে পিত্তরস জমা থাকে কোথায়, সেটা হয় ভাইয়া পিত্তথলি। দেখো প্রশ্ন কত হইতে পারে। যদি বলে পিত্তরস তৈরি করে কে, অ্যান্সার হবে যকৃৎ। যদি বলে পিত্তরস জমা থাকে কোথায়, অ্যান্সার হবে কি? পিত্তথলি। আর যদি বলে পিত্তরস সঞ্চয় থাকে কোথায় বা সঞ্চয় করে, সেটা কিন্তু হবে আবার কি? যকৃৎ। ঠিক আছে, সঞ্চয় বলে যকৃৎ, তৈরি বললে যকৃৎ। ঠিক আছে, আবার যদি বলে যে জমা থাকে কোথায়, সেটা হবে কি? পিত্তথলি। তো এগুলো কিন্তু একটু খেয়াল করে পড়া লাগবে, এগুলো কিন্তু পেঁয়াজ মেরা দিতে পারে। তারপর দেখো বলছে মিনারেল সঞ্চয়। কি বলছে ভাইয়া? মিনারেল সঞ্চয়। তো এখানে বলছে দেখো যে দেখো যকৃৎ লৌহ এবং পটাশিয়াম সঞ্চয় করে। তারপর আরও কি সঞ্চয় করে? কপার, জিঙ্ক, কোবাল্ট ইত্যাদি কি মিনারেল হিসাবে সঞ্চয় করে। এবং দেখো বলছে যে হিমের লৌহ অংশ ফেরিটিন হিসাবে জমা রাখে। ঠিক আছে, দেখো আলটিমেটলি কি হয়? লোহিত রক্ত নেতা কি থাকে বা হিমোগ্লোবিন থাকে না? হিমোগ্লোবিনের দুইটা অংশ আমরা জানি, একটা হলো কি হিম আর একটা হলো গ্লোবিন। এই যে হিম অংশটা যে আছে, ঠিক আছে, বা হিমের যে লৌহ অংশটা আছে, সেটা আসলে কি হিসাবে জমা থাকে? সেটা আসলে ভাইয়া যকৃতে ফেরিটিন হিসাবে জমা রাখে, এটা আমাদের মনে রাখা লাগবে। আর যকৃতে আরও কি কি মিনারেল জমা থাকে? লৌহ, পটাশিয়াম, কপার, জিঙ্ক, কোবাল্ট। এটা তোমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো, সেটা হলো কি ভাইয়া? যে আয় কাজীকে পিটাই, আয় কাজীকে পিটাই। কাজী মারুফের কালো টাকা পড়ছি না আমরা, এখন আমরা কি পড়তেছি? যে আয় কাজীকে পিটাই। আয় মানে হলো আয়রন বা লোহা। ঠিক আছে, কাজীর ক মানে কপার, জ মানে হলো কি? জিঙ্ক। ঠিক আছে, জিঙ্ক। আর ক মানে কি? ক মানে হলো কোবাল্ট। ঠিক আছে, কাজী কপার জিঙ্ক, কাজীকে কপার জিঙ্ক কোবাল্ট, পিটাই মানে কি? পটাশিয়াম। ঠিক আছে, এভাবে মনে রাখা যায়। ওকে, তারপর যেটা বললাম যে হিমের লৌহ অংশটা কি হিসাবে জমা থাকে ভাইয়া? ফেরিটিন হিসাবে জমা থাকে। ওকে, তারপর দেখো এখানে শর্করা বিপাক বিভিন্ন কথাবার্তা বলছো, যে গ্লাইকোজেনেসিস মাত্র যেটা বললাম, যে গ্লুকোজ থেকে কি হবে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত, সেটা কিসের মাধ্যমে? ইনসুলিনের উপস্থিতিতে। ঠিক আছে, এই যে ইনসুলিনের মাধ্যমে কি হয়? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত হয়, সেটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস, এই যে ইনসুলিনের উপস্থিতিতে। এই তো। তারপর দেখো বলবো গ্লুকোনিওজেনেসিস। গ্লুকো মানে কি? গ্লুকোজ। ঠিক আছে, জেনেসিস মানে কি? মানে তৈরি হওয়া। তার মানে এক্ষেত্রে কী হবে? গ্লুকোজ তৈরি হবে। ঠিক আছে, তো গ্লুকোজ কখন দেখো বলছে যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অশর্করা জাতীয় উপাদান থেকে গ্লুকোজ শর্করা উৎপন্ন হয়, তাকে গ্লুকোনিওজেনেসিস বলা হয়। আলটিমেটলি আমাদের শরীরে যখন খুবই গ্লুকোজের ঘাটতি দেখা দেয়, ঠিক আছে, ধরো তুমি খাওয়া দাওয়া বন্ধ করে বসে আসো,
বা আমরা যখন রোজা থাকি তখন আসলে যদি শরীরে কোনো কারণে গ্লুকোজের ঘাটতি দেখা যায়, তখন শরীরে যে অশর্করা যত খাবার আছে, ঠিক আছে, যেগুলো শর্করা না বা কার্বোহাইড্রেট না, সেসব খাদ্য থেকে গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে, এবং এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এবং এই প্রক্রিয়া কোনটি সাহায্য করে ভাই? গ্লুকাগন। গ্লুকাগন, ঠিক আছে, গ্লুকাগন সাহায্য করে, গ্লুকাগন হরমোন সাহায্য করে। তারপর দেখো গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস, ওখানে বলছিলাম গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে সৃষ্টি হওয়া, লাইসিস মানে কি? ভাঙা। তাহলে আমরা গ্লুকোজ কি করছিলাম? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন পাইছিলাম, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন পাইছিলাম। তাহলে আমরা যদি গ্লাইকোজেন ভাঙি কি পাবো? গ্লুকোজ পাবো। তো এখানে সেটাই হয়েছে, দেখো যে গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে, দেখো বলছে যে রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়, ঠিক আছে, যদি বললাম গ্লাইকোজেন ভেঙে কী হবে? গ্লুকোজে পরিণত হয়। এবং এই প্রক্রিয়াটি এপিনেফ্রিন ও গ্লুকাগন হরমোন দ্বারা প্রভাবিত হয়। তাহলে তোমাকে বলবে যে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করে কোনটা, বা কোন হরমোন সাহায্য করে? কী হয় ভাই? এপিনেফ্রিন এবং গ্লুকাগন। তারপর দেখো বলছে লাইপোজেনেসিস, ঠিক আছে, লাইপোজেনেসিস। লাইপো মানে কি ভাই? লিপিড। জেনেসিস মানে কি? সৃষ্টি হওয়া, ঠিক আছে, আলটিমেটলি লিপিড সৃষ্টি হওয়াকে কি বলা হয়? লাইপোজেনেসিস। দেখো বলছে যে রক্তে গ্লুকোজের মাত্রা যদি এমন পরিমাণে বেড়ে যায় যে তা তাপ শক্তি বা তা শক্তি উৎপাদন ও গ্লাইকোজেন সঞ্চয় ক্ষমতার মাত্রাকে ছড়িয়ে যায়, তখন ইনসুলিন হরমোনের প্রভাবে যকৃৎ অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইডে পরিণত করে, ঠিক আছে। কোন হরমোনের প্রভাবে? ইনসুলিন হরমোনের প্রভাবে, ঠিক আছে। কি করে ভাইয়া? অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইডে পরিণত করে, ট্রাইগ্লিসারাইডে পরিণত করে, অন্য কোনো গ্লিসারাইড না কিন্তু, শুধুমাত্র ট্রাইগ্লিসারাইডে পরিণত করে। এবং এই ট্রাইগ্লিসারাইড যেটাকে টিজি বলা হয়, এটা কিন্তু আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর, ঠিক আছে। দেখো বলছে যে এই ট্রাইগ্লিসারাইড মাত্রা বেড়ে গেলে হৃদরোগ এবং স্ট্রোক হইতে পারে, ঠিক আছে। ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে কি হইতে পারে? আমাদের হৃদরোগ, হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হইতে পারে। ওকে, আলটিমেটলি কী করে? যে হার্টে গিয়ে ব্লক তৈরি করে, ঠিক আছে। তারপর ব্রেনে কী করে? ব্রেনে গিয়ে ব্লক তৈরি করে, ঠিক আছে। ওকে, তারপর এখান থেকে গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিসের ভিতরে পার্থক্য দিচ্ছে। একটা হলো গ্লাইকোজেন তৈরি হওয়া, একটা হলো কি? গ্লাইকোজেন ভাঙা। ওকে, একটু রিডিং দিও। তারপর এখান থেকে ডিঅ্যামিনেশন বলছে। ডিঅ্যামিনেশন জিনিসটা কি? ডি মানে হলো বাদ দেওয়া। ডি মানে কি? ডি মানে হলো বাদ দেয়া, বাদ দেয়া, ঠিক আছে। অ্যামিনেশন মানে কি? অ্যামিনকে বাদ দিয়ে দিলে সেটা কি হবে? ডিঅ্যামিনেশন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে বলছে যে কোন অ্যামিনো অ্যাসিড বা অন্য কোনো উপাদান থেকে অ্যামিনো গ্রুপ অপসারণ করাকে বলা হয় ডিঅ্যামিনেশন, ঠিক আছে। দেখো যকৃৎ অতিরিক্ত অব্যবহৃত অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন প্রক্রিয়া কি করে? ভেঙে কিটো অ্যাসিড ও অ্যামিনমূলকে তৈরি করে। দেখো বলছে যে কিটো অ্যাসিড উৎপাদনের জন্য ক্রিবল চক্রে প্রবেশ করে, শক্তি উৎপাদনের জন্য ক্রিবল চক্রে প্রবেশ করে, ঠিক আছে। তোমাকে প্রশ্ন করবে যে ক্রিবল চক্রে প্রবেশ করে কোনটি? কিটো অ্যাসিড, মনে রাখবে, কতে ক্রিবল চক্র, কতে কিটো অ্যাসিড, ঠিক আছে। ওকে, তারপর দেখো বলছে ইউরিয়া তৈরি। ইউরিয়া তৈরি, দেখো বলছে যে যকৃতে অর্নিথিন চক্রে শর্করা বিপাকের সৃষ্টি কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে ইউরিয়া সৃষ্টি হয়। তাহলে তোমাকে বলবে যে ইউরিয়া কোথায় সৃষ্টি হয়? ইউরিয়া সৃষ্টি হয় কোথায় ভাইয়া? যকৃতে। ইউরিয়া কোথায় সৃষ্টি হয় ভাইয়া? যকৃতে। যদি বলতো ইউরিন, ইউরিন কোথায় সৃষ্টি হয় বলো তো? মনে রাখবা ইউরিন কিন্তু কিডনিতে সৃষ্টি হয়। ইউরিন কিডনি, এখানেও ন আছে, এখানেও ন আছে, ঠিক আছে। ইউরিন কোথায়? কিডনি। আর ইউরিয়া বললে যকৃৎ, ঠিক আছে ভাই, মনে রাখবা। ওকে, তারপর দেখো বলছে প্লাজমা প্রোটিন সংশ্লেষণ। দেখো বলছে যকৃৎ, দেখো যকৃৎ গামা গ্লোবিউলিন ছাড়া প্রায় সকল ধরনের প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করে, ঠিক আছে। তাহলে আমরা কি শুধু মনে রাখবো যে গামা গ্লোবিউলিন সংশ্লেষণ করে না, ঠিক আছে, বাদ বাকি সকল কিছুই করে, সংশ্লেষণ করে। তাদের বলছে হরমোন সংশ্লেষ। দেখো বলছে যকৃৎ অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন নামক হরমোন সংশ্লেষণ করে। কোন হরমোন ভাইয়া? অ্যানজিওটেনসিনোজেন, ঠিক আছে। ওকে, এবং এটা কি করে? দেহে রক্তচাপ বৃদ্ধি করে। এই যে এখানে টেনশন কথাটা আছে না, টেনসিন বা টেনশন, টেনশন কখন হয়? যখন মানুষের রক্তচাপ বেড়ে যায় তখন তো টেনশন হয়, তাই না? তো এমন রাখতে পারো যে অ্যানজিওটেনসিনোজেন কি করে? দেহে রক্তচাপ বৃদ্ধি করে। তারপর বলছে দেখো যে লোহিত রক্ত কণিকার উৎপাদন ও ভাঙন, রিডিং দিও। হিমোগ্লোবিনের ভাঙন, ঠিক আছে। হিমোগ্লোবিন লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন? 120 দিন বা 4 মাস। দেখো বিলিবার্ডিন হলো সবুজ রঞ্জক এবং বিলিরুবিন হলো হলুদ বঞ্জন, এটা একটু মনে রাখো।
পিত্ত উৎপাদন, হরমোন সংশ্লেষণ, এই যে অ্যানজিওটেনসিন যে রক্তচাপ বৃদ্ধি করে, ঠিক আছে একই কথা বলছে। তো বলছে হরমোনের ভাঙন, এখানে একটু দেখো যে যকৃৎ প্রায় সব ধরনের হরমোনই ধ্বংস করতে পারে, তবে টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন হরমোন বেশি দ্রুত মানে ধ্বংস করে আর কি, টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন, ঠিক আছে একটু মনে রাখো নাম দুইটা। তাহলে বলবো যে যকৃৎ কোন দুইটি হরমোন বেশি দ্রুত ধ্বংস করে, অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন, ঠিক আছে। ও তারপরে টক্সিন বিষ এগুলো একটু রিডিং দিবা, এটা পিত্তরস্ত আমরা পড়ছি অলরেডি। এখন আমরা পড়বো অগ্নাশয়, কি বলবো ভাইয়া, অগ্নাশয়, ঠিক আছে অগ্নাশয়। দেখো বলছো অগ্নাশয় আসলে কিসের মতো ভাই, মরিচের মতো, দেখো মরিচের মতো না এটা, এটা অনেকটা কি ভাইয়া মরিচের মতো, সেটাই বলছে যে অগ্নাশয় কিসের মতো ভাইয়া, মরিচের মতো, 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে, এবং 5 সেন্টিমিটার চর, একটি কি গ্রন্থি ভাই, মিশ্র গ্রন্থি, একটি মিশ্র গ্রন্থি, ওকে। এবং অগ্নাশয় থেকে ছোট ছোট নালিকা বের হয়, সেটাকে বলা হয় উইটসাং নালী। তারপরে যে অ্যাম্পুলা অফ ভ্যাটার, এটা আমরা আগে পড়ছি তাই না, অ্যাম্পুলা অফ ভ্যাটার আমরা আগে পড়ে আসছি। এখানে দেখবো অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে অন্তঃক্ষরা গ্রন্থি, এখানে দেখো যে অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থির এখানে 4 ধরনের কোষ পাওয়া যায়। কয় ধরনের কোষ পাওয়া যায় ভাইয়া, 4 ধরনের, একটা হলো আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, গামা কোষ বা পিপি কোষ। তো এগুলার একটু কাজগুলো পড়া লাগবে। দেখো প্রথমে বলছে যে আলফা কোষ হলো গ্লুকাগন তৈরি করে বা গ্লুকাগন নামক হরমোন সৃষ্টি করে, ঠিক আছে। বিটা গ্লুকাগন কি করে ভাইয়া, এগুলো আমরা আগে পড়ছি, গ্লুকাগন কি করে, গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। ওই যে গ্লুকোজেনেসিস বা গ্লাইকোজেনেসিস আমরা পড়লাম না, ওইখানে আমরা দেখছি যে কোনটা কিসের জন্য কাজ করে, তো আমাদের কিন্তু এখানে অলরেডি পড়া হয়ে গেছে। তারপরে ইনসুলিন, বিটা কোষ কী করে, ইনসুলিন ক্ষরণ করে, ডেল্টা কোষ কী করে, সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে, ঠিক আছে। সোমাটোস্ট্যাটিনের কাজ কি, সোমাটোস্ট্যাটিনের কাজ হলো এই গ্লুকাগন এবং ইনসুলিন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করা, সেটাই বলছে। দেখো যে ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে, যা আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তার মানে কি গ্লুকাগন এবং ইনসুলিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোনটা, সোমাটোস্ট্যাটিন হরমোন। তো দেখো পিপি কোষ বা পলিপেপটাইড, সরি প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, ঠিক আছে, পিপি কোষ বা গামা কোষ, এটা কি করে ভাইয়া, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। এই প্যানক্রিয়েটিক পলিপেপটাইড নাম থেকে আসলে পিপিটা আসছে, ঠিক আছে, প্যানক্রিয়েটের পি এবং কি পলিপেপটাইডের পি, দুইটা থেকে আসলে কি আসছে, পিপি আসছে। অগ্নাশয় রসে পানির পরিমাণ কত, 98%, এটা একটু মনে রাখো। অগ্নাশয় রসের পিএইচ কত, 8 থেকে 8.3। দেখো বলছে বইখরা অংশ থেকে 2 ধরনের ক্ষরণ মিলে, অগ্নাশয়ের বইখরা অংশ থেকে 2 ধরনের ক্ষরণ মিলে অগ্নাশয়, একটা হলো পরিপাক এনজাইম, একটা হলো ক্ষারীয় তরল। তুমি একটা কথা মনে রাখবো সবসময়, বইখরা থেকে সবসময় এনজাইম খরিত হয়। বইখরা বলতে আসলে কি এনজাইমকে বোঝায়, ঠিক আছে, এনজাইম, এনজাইম। আর অন্তঃক্ষরা হইলো তোমার, অন্তঃক্ষরা কই খায় না, অন্তঃক্ষরা হলো হরমোন, ঠিক আছে, অন্তঃক্ষরা হলো হরমোন, এটা একটু মনে রেখো। এখানে একটু রিডিং দিবা, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। ওই যে আমরা অগ্নাশয় রস, ঠিক আছে, আন্তরিক রস, তারপরে কি পিত্তরস যে পড়ে আসলাম, একটা চার্ট করে পড়ে আসলাম না সুন্দর করে, ওইখানে আমরা পড়ে আসছি অলরেডি, ঠিক আছে। ওকে এখন আমরা দেখবো গ্যাস্ট্রিক গ্রন্থি, কি দেখবো ভাইয়া, গ্যাস্ট্রিক গ্রন্থি। দেখো এখানে বলছে গ্যাস্ট্রিক গ্রন্থি 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট সম্পন্ন, ঠিক আছে, এই সংখ্যাটা একটু মনে রাখো। তারপরে গ্যাস্ট্রিক পিট গ্যাস্ট্রিক গ্রন্থি ধারণ করে, যাই হোক এগুলো ইম্পর্টেন্ট না। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কী ক্ষরণ হয় বলো তো, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়, ঠিক আছে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়। এবং গ্যাস্ট্রিক জুস কত ক্ষরণ হয় ভাইয়া, দেখো বলছে একজন প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়, ঠিক আছে। এবং গ্যাস্ট্রিক গ্রন্থির যে কোষগুলো আছে সেই কোষগুলো একটু মনে রাখা লাগবে আমাদের। দেখো বলছে যে অক্সেন্টিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টিফাইন কোষ এবং কি জাইমোজেনিক কোষ, এটা তোমরা মজা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, মজা, MOZA, ঠিক আছে, মজা। মতে হলো কি মিউকাস কোষ, ওতে কি ভাই অক্সেন্টিক কোষ, জেতে হলো জাইমোজেনিক কোষ, আর ওতে কি ভাই ও যেটা ওতে, সরি হ্যাঁ ওতে হলো কি, ওতে হলো আর্জেন্টিফাইন কোষ, ঠিক আছে।
মজও লিখলাম কেন, তাই তো বলি মেলে না কেন, দূর মজা। ঠিক আছে, তাহলে মতে কি, এমতে কি, এমতে হলো মিউকাস কোষ, ওতে কি ওতে হলো অক্সেন্টিক কোষ, জেতে হলো জাইমোজেনিক কোষ, এবং এতে হলো আর্জেন্টাফিন কোষ। ঠিক আছে, এবং কোন কোষের কি দেখো, এই কোষগুলোতে এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট কথা আছে দেখো, বলছে অক্সেন্টিক কোষ, এগুলোকে প্যারাইটাল কোষও বলা হয়। ওই যে অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ সেম কথা। প্যারাইটাল কোষে কোনটি নিঃসৃত হবে বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এখানে বলছে দেখো যে প্যারাইটাল কোষ নামে পরিচিত, এবং এটাতে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপন্ন হয়। তারপর দেখো বলছে যে মিউকাস কোষ, এসব কোষ পিচ্ছিল ক্ষারীয় মিউকাস উৎপন্ন করে। এসব কোষ কী করে, পিচ্ছিল ক্ষারীয় মিউকাস উৎপন্ন করে। মিউকাস কোষের কাজে কি, মিউকাস ক্ষরণ করা, এবং মিউকাস কী হয়, পিচ্ছিল, আগে বলছি। তারপর যেগুলো আর্জেন্টাফিন কোষ কী করে ভাই, আর্জেন্টাফিন কোষ। ঠিক আছে, আর্জেন্টাফিন কী করে ভাই, দেখো বলছে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে। আচ্ছা, গ্যাস্ট্রিক চেঞ্জ করছে এই বছর, দেখো এত বছর গ্যাস্ট্রিক, দেখো ইন্ট্রিনসিক ফ্যাক্টর ছিল এতদিন আর্জেন্টাফিন কোষে, এখন ইন্ট্রিনসিক ফ্যাক্টর দিচ্ছে অক্সেন্টিক কোষে। ঠিক আছে, এটা একটু কিন্তু চেঞ্জ হয়েছে দেখো। আবার আর্জেন্টিফাইন কোষে এখানে দেখো কি বলছে, দানাদার এসব সেরোটোনিন নিঃসৃত হয়, এবং কি পাকস্থলী প্রাচীরে অবস্থিত বলয়াকার পেশিবহুল ছন্দময় সংকোচনে পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে। তাহলে যদি বলে সেরোটোনিন ক্ষরণ করে কোন থেকে, আর্জেন্টাফিন কোষ। ঠিক আছে, চেঞ্জ করছে কিন্তু, ইম্পর্টেন্ট আছে, একটু দাগায় নাও যদি পুরানো বই হয়ে থাকে তোমাদের। কথাকে বলছে জাইমোজেনিক কোষ, জাইমোজেনিক কি ভাই, এটাকে চিপ কোষও বলা হয়। ঠিক আছে, এটা এটা কি করে ভাই, পেপসিনোজেন উৎপন্ন করে। তো কোনটা কি উৎপন্ন করে একটু দিও, খুবই ইম্পর্টেন্ট এত। ঠিক আছে, যেহেতু চেঞ্জ করছে এই বছর প্রশ্ন আসতে পারে এখান থেকে। ঠিক আছে, যেহেতু চেঞ্জ করছে ইনফরমেশন। ওকে, গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ কত ভাইয়া, 99.45%, আমরা আগে পড়ছি তাই না। ওকে, গ্যাস্ট্রিক জুসের কাজ কি দেখবা, কাজগুলো অলরেডি পড়ে আসছো, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যাকটেরিয়া ধ্বংস করে। ঠিক আছে, পেপসিন কি হয়, হাইড্রোক্লোরিক সাথে বিক্রিয়া করে পেপটোনে পরিণত হয়। তারপর গ্যাস্ট্রিক জুস পাকস্থলী প্রাচীর রক্ষা করে, এই তো। এখন আমরা দেখবো আন্ত্রিক গ্রন্থি, কি দেখবো ভাইয়া, আন্ত্রিক গ্রন্থি দেখো খুবই কম পরে এখানে, দেখো বলছে যে অন্ত্রপ্রাচীরে মিউকোসা স্তরে কতগুলো এককোষিক গ্রন্থি খাদ্য পরিপাককারী এনজাইম ক্ষরণ করে, এগুলো হচ্ছে শোষণক্ষম কোষ, গবলেট কোষ, প্যানেট কোষ, আর্জেন্টাফিন কোষ, লিভার কোনের গ্রন্থি, এবং ব্রুনারের গ্রন্থি। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আন্ত্রিক রস বা সাক্কাস ইন্টারিকাস বলা হয়। অত কিছু মনে রাখা লাগবে না, শুধু মনে রাখো যে আন্ত্রিক রসের একটা নাম হলো সাক্কাস ইন্টেরিকাস। পানির পরিমাণ কত, 98.5%। আন্ত্রিক রসের কাজ কি, দেখো মনে রাখবা যে আন্ত্রিক রসের মিউকাস অন্ত্রপ্রাচীরকে বিভিন্ন এনজাইম কিয়া থেকে রক্ষা করে, এটা শুধু মনে রাখবা। তারপর দেখো বলছে যেহেতু উপস্থিত সক্রিয় এন্টেরোকাইনেজ নিষ্ক্রিয় ট্রিপসিনোজনকে ট্রিপসিনে পরিণত করে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে কোন এনজাইম, এন্টেরোকাইনেজ। ঠিক আছে, ভুল যেন না হয়। ওকে, আমাদের আর একটু মনে হয় আছে। আচ্ছা যাক, আমরা একটু রেস্ট দিই। ঠিক আছে, আমার মানে মুখ মানে গলা ব্যথা করতেছে, অনেকক্ষণ যাবত কথা বলতেছি, একটু রেস্ট দিই 5 মিনিটের। হ্যাঁ, আমি বলি কয়টা থেকে শুরু করবো, 1 মিনিট। 10টা 36 বাজে, 11টায় শুরু করবো। ঠিক আছে, 11টায়, 11টায় বলে কি বলতেছি, দূর পাগল হয়ে গেলাম নাকি। কত বাজে, 10টা 36 না, তাহলে 10টা 40-এ শুরু করবো।
ওকে, চলো আবার আমরা শুরু করি। দেখো, পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা, এখানে খুব একটা বেশি কিছু নাই, ইম্পর্টেন্ট না, এখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে। দেখো বলছে যে লালারস ক্ষরণ দুই ধরনের প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে, একটা হলো সহজাত প্রতিবর্তী ক্রিয়া, একটা হলো অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। একটা হলো সহজাত প্রতিবর্তী ক্রিয়া, একটা হলো অর্জিত প্রতিবর্তী ক্রিয়া, সরি। সহজাত প্রতিবর্তী ক্রিয়া, অর্জিত প্রতিবর্তী ক্রিয়া, এটা হলো বিজ্ঞানী প্যাভলভ এটা প্রমাণ করেছেন। দেখো গ্যাস্ট্রিক রসক্ষরণ এটা 3 পর্যায়ে ঘটিত হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখো। একটা হলো স্নায়ু পর্যায়, একটা হলো পাকস্থলী পর্যায়, একটা হলো কি আন্তরিক পর্যায়। আর ভিতরে দাগানো লাইনগুলো একটু রিডিং করবা, তেমন ইম্পর্টেন্ট না, এখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে, ঠিক আছে। তো দেখো পরিপাকীয় হরমোনের ভূমিকা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই পেজটা, ঠিক আছে, এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। ওকে দেখো, প্রথমে দেখো গ্যাস্ট্রিন, ঠিক আছে, গ্যাস্ট্রিন। দেখো গ্যাস্ট্রিন জি না প্রথমে, দেখো গ্যাস্ট্রিন মানে কি, প্রথমে দেখো জি আছে, জি আছে, তাহলে গ্যাস্ট্রিন জি, ঠিক আছে, কোন কোষ থেকে গ্যাস্ট্রিন ক্ষরিত হয়, জি কোষ থেকে গ্যাস্ট্রিন ক্ষরিত হয়, গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এগুলো আমরা পড়ছি অলরেডি, তাই না। তারপর দেখো সিক্রেটিন, ঠিক আছে, দেখো বলছে সিক্রেটিন এটার প্রভাবে কি হয়, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়। তারপর দেখো বলছে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিনের প্রভাবে কি হয়, দেখো পিত্তথলি থেকে পিত্ত বের হতে উদ্দীপনা যোগায়। তারপরে দেখো সোমাসিস্টোকাইনিন, সরি সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন কী করে ভাই, অগ্নাশয় রসের ক্ষরণ হ্রাস করে, অগ্নাশয় রসের ক্ষরণ হ্রাস করে, ঠিক আছে। তারপর দেখো বলছে এন্টারোকাইনিন, ঠিক আছে, এন্টারোকাইনিন কী করে ভাইয়া, দেখো বলছে যে পাকস্থলীর, কই গেল এন্টারোকাইনিন, ও এন্টারোকাইনিন আছে, এটা না। তারপর দেখো পেপটাইডেড, এটা ইম্পর্টেন্ট না। এই যে এন্টারোগ্যাস্ট্রিন লাগবে, এন্টারোগ্যাস্ট্রিন কী বলছে দেখো যে পাকস্থলীর বিচলন ও গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা সৃষ্টি করে, এটা একটু মনে রেখো। তারপর দেখো বলছে যে এন্টেরোক্রাইনিন, এন্টেরোক্রাইনিন কী করে ভাইয়া, এটা হলো লিভার কোন গ্রন্থিকে উত্তপ্ত করে, আর যেটা হলো মনে করো যে ডিওক্রাইনিন, এটা হলো ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে, ব্রুনারের গ্রন্থিকে উত্তপ্ত করে, এটা মনে রাখতে পারো তুমি এ ই এল দিয়ে, এল ই এল, ইতে হলো এন্টারোকাইনিন, এলতে হলো কি লিভার কোন, এটা মনে রাখবা ডিবি দিয়ে, ঠিক আছে, ডিতে হলো কি ডিওক্রাইনিন, আর বিতে কি ব্রুনারের গ্রন্থিকে উত্তপ্ত করে, ঠিক আছে, উদ্দীপ্ত করে, সরি। তাও যেটা বললাম যে ক্ষুধা তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন। আচ্ছা এখানে একটা আছে দেখো ভ্যাসো অ্যাক্টিভ ইনস্টেলাইটিন পেপটাইড, এটা হলো কি করে ভাই, দেখো রক্তজালিকাগুলোকে প্রসারিত করে, রক্তজালিকাগুলোকে প্রসারিত করে, ঠিক আছে। ওকে, এই যে ভ্যাসো অ্যাক্টিভ কথাটা আছে না, ভ্যাসো অ্যাক্টিভ কথাটা আসলে ভ্যাসেল থেকে, ভেসেল থেকে, ঠিক আছে, ভেসেল, ভেসেল মানে কি, ভেসেল মানে হলো রক্তজালিকা, তো এইভাবে একটু মনে রাখতে পারো। তাহলে এখানে একটা ছক দিছে, ছকটা একটু পইরো, ঠিক আছে, তেমন ইম্পর্টেন্ট না। শখটা কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি, ওইগুলো দেখবো এখানে আছে, ঠিক আছে। ওকে, তারপর দেখো পরিপাকৃত খাদ্যদ্রব্য খাদ্যসার শোষণ, ঠিক আছে, খাদ্যদ্রব্যের শোষণ বা খাদ্যসার শোষণ যেটাই বলি না কেন, দেখো পাকস্থলী প্রাচীরে ভিলাই না থাকায় সেখানে খাদ্যসার শোষণ খুব কম ঘটে, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে। পাকস্থলীতে কি ঘটে না, খাদ্যসার শোষণ ঘটে না, কেন ঘটে না, কারণ পাকস্থলীর ভিতরে কি নাই, ভিলাই নাই, ঠিক আছে, পাকস্থলীর ভিতরে কি নাই, ভিলাই নাই, যে আলটিমেটলি যে আঙুলের মতো একটা বিক্ষেপ, এটাকে আমরা ভিলাই বলি, ঠিক আছে, ভিলাই বলি বা বিলাস বলি, ঠিক আছে, যাই হোক। ভিলাই হলো পরিশোষণের একক, এটা মনে রাখবা। ভিলাই কিসের একক ভাইয়া, পরিশোষণের একক। মানুষের ক্ষুদ্রান্তে প্রায় 50 লক্ষ ভিলাই থাকে, মানুষের ক্ষুদ্রান্তে প্রায় 50 লক্ষ ভিলাই থাকে, এটা একটু মনে রাখো। হ্যাঁ, এবং ভিলাইয়ের সূক্ষ্ম ওই অভিক্ষেপ বলা হয় মাইক্রো ভিলাই, ঠিক আছে, মাইক্রো মানে তো ছোটো ছোটো, এই ভিলাইয়ের ছোটো ছোটো অংশকে বলা হয় মাইক্রো ভিলাই আর কি, ঠিক আছে।
দেখো খাদ্য শোষণ প্রধানত দুটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন, একটা হলো নিষ্ক্রিয় শোষণ, একটা হলো সক্রিয় শোষণ। ঠিক আছে, এটা একটু মনে রাখো। একটু রিডিং দিও, তেমন ইম্পর্টেন্ট না। ঠিক আছে, রিডিং দিবা একটু, তেমন ইম্পর্টেন্ট না। ওই ভিটামিন শোষণ, ঠিক আছে, অ্যাডেক বিসি, ওই একই কথা বলছো এগুলো। ঠিক আছে, একটু রিডিং দিবা, তেমন ইম্পর্টেন্ট না। আমরা দেখবো বৃহদন্ত্র, কি দেখবো ভাইয়া? বৃহদন্ত্র দৈর্ঘ্য কত ভাইয়া? 1.5 মিটার। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত বলো? তা যেটা বলতেছিলাম, দেখো যে বৃহদন্ত্রের 3টা অংশ। ঠিক আছে, কয়টা অংশ ভাইয়া? 3টা অংশ। ঠিক আছে, দেখো সিকাম, কোলন এবং কি মলাশয়। সিকাম, কোলন এবং মলাশয়। কোলনের আকার কি ভাই? ইউ আকৃতির। ঠিক আছে, ওকে। তারপরে দেখো সিকামের সাথে অ্যাপেন্ডিক্স লাগানো থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ঠিক আছে, বলবে যে অ্যাপেন্ডিক্স কোনটার সাথে লাগানো থাকে। ঠিক আছে, বলতে পারে যে ক্ষুদ্রান্ত না বৃহদন্ত্র। বৃহদন্ত্র যদি বলে বৃহদন্ত্রের কোথায় লাগানো থাকে, সেটা কোথায় হবে? সেটা হবে সিকামের সাথে। ঠিক আছে, দেখো এখানে বলছে কোলন 4 অংশ রয়েছে, ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী এবং কি সিগময়েড কোলন। ঠিক আছে, ওকে। দেখো যেটা হলো ঊর্ধ্বগামী, এটা অনুপ্রস্থ। ঠিক আছে, এটা হলো নিম্নগামী। ঠিক আছে, আর একটা হলো যেখানে যে ফুল অংশ আছে, এটা হলো কি সিগময়েড কোলন। ওকে, তারপরে দেখো এখানে মানুষের বৃহদন্ত্রের প্রধান কাজগুলো এখানে বলছে যে ব্যাকটেরিয়া ক্রিয়া। ঠিক আছে, বৃহদন্ত্রের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া মিথজীবী হিসেবে বাস করে, এটা মনে রাখো। প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া আমাদের বৃহদন্ত্রের ভিতরে বসবাস করতেছে। ঠিক আছে, বৃহদন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন কে ও B12 এর ফলিক অ্যাসিড উৎপন্ন করে, এটা একটু মনে রাখো। ঠিক আছে, তারপরে দেখবো শোষণ। এটা রিডিং দিয়ে একটু ক্ষরণটা দেখো, যে বলছে বৃহদন্ত্রের মিউকোসা স্তরে অবস্থিত গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে বৃহদন্ত্রের অভ্যন্তরে ভাঁজকে পিচ্ছিল রাখে। ঠিক আছে, তোমাকে বলবে যে বৃহদন্ত্রের অভ্যন্তরে মিউকাস ক্ষরণ করে কোন কোষ? অ্যান্সার হবে কি ভাই? গবলেট কোষ। ঠিক আছে, ওকে। এখানে রিডিং দিও, তেমন ইম্পর্টেন্ট না এগুলা, এগুলো থেকে প্রশ্ন আসে না বললেই চলে। ঠিক আছে, এখানে একটা র্যাফেজ নামে একটা কথা আছে, দেখো র্যাফেজ, যে খাদ্যের অপাচ্য, অশোষিত এবং কি পুষ্টিমূল্যহীন বস্তুকে র্যাফেজ বলা হয়। সবগুলো দেখো নেগেটিভ কথা, সবগুলো কি কথা ভাই? নেগেটিভ কথা। নেগেটিভ না, না কথা মনে রাখবা, নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ। দেখো অপাচ্য মানে পচে নাই, অশোষিত মানে কি? শোষিত না। ঠিক আছে, পুষ্টিমূল্যহীন মানে পুষ্টি নাই। ঠিক আছে, সবগুলো কি নেগেটিভ কথা। ওকে, তারপরে দেখো এখন দেখবো ব্যবহারিক কিছু কথাবার্তা বলছে এখানে। ঠিক আছে, ব্যবহারিক কিছু কথাবার্তা বলছে, দেখো এখানেও খুব ইম্পর্টেন্ট। তো দেখো আমি জায়গায় দিই এগুলা। দেখো যকৃতের অংশ, তোমাকে বলবো যকৃতের অংশ নয় কোনটা? হেপাটিক লোবিউল। ঠিক আছে, হেপাটিক কোষ, সাইনোসয়েড, কেন্দ্রীয় শিরা, শুধু নামগুলো মনে রাখবা। ঠিক আছে, তারপর অগ্নাশয়, লম্বচ্ছেদ। অগ্নাশয়ের ভিতরে কি আছে? অ্যাসিনাস আছে। ঠিক আছে, আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে। তারপরে এই যে দেখো পাকস্থলী কয়েকটি স্তরে গঠিত? 5টি স্তরে। ওই যে বললাম না, আমি কিন্তু এখানে লিখে দিছি, পাকস্থলী যখন পড়ালাম তখন লিখে দিছি যে 5টি স্তরে বিভক্ত। কিন্তু এখানে কি ছিল যে দেখো 5টি স্তরের ভিতরে কি কি বলা আছে, দেখো বলছে যে সেরোসা, পেশি স্তর। ঠিক আছে, সাব মিউকাস। ঠিক আছে, দাগা দিয়ে দেখো সেরোসা, পেশি স্তর, সাব মিউকাস। ঠিক আছে, মাস্কিউলারি মিউকোসা এবং কি মিউকোসা। এই যেটার ভেতরে দেখো এই যে পেশি স্তর আছে না, এই পেশি স্তরটা 3 স্তরে বিভক্ত। ঠিক আছে, এই পেশি স্তরটা কয় স্তরে বিভক্ত ভাইয়া? 3 স্তরে বিভক্ত। কিন্তু তোমাকে যদি বলে পাকস্থলী কয় স্তরে বিভক্ত ভাইয়া, সেটা হবে কত? 5 স্তরে। খুব ইম্পর্টেন্ট, ভুল করা যাবে না। তার বলছে দেখো যে মিউকোসা স্তর থেকে রুগী নামক কতগুলো বিক্ষেপ বের হয়। তাহলে রুগী কোথায় দেখা যায়? পাকস্থলীতে। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় দেখা যায়? পাকস্থলীতে। শুধু নামগুলো মনে রাখবা। ঠিক আছে, তারপরে ক্ষুদ্রান্ত, এখানে দেখো ভিলাই কথাটা মনে রাখবা। ক্ষুদ্রান্তের ভিতরে কি দেখলাম? ভিলাই। ঠিক আছে, আঙ্গুলের মতো অংশ যেটাকে বলে সেটাকে বলতে ভিলাই। ঠিক আছে, আঙ্গুলের মতো অংশ আলটিমেটলি একটা। ঠিক আছে, এই যে আঙ্গুলের মতো বিক্ষেপ। ঠিক আছে, এটাকে কি বলি? ভিলাই বলি। ঠিক আছে, ওকে। তারপরে এখন আমরা দেখবো স্থূলতা। স্থূলতার সংজ্ঞাটা একটু মনে রাখো, যে আদর্শ দৈহিক ওজনের 20% বা তারও বেশি পরিমাণ মেদ সঞ্চিত তাকে স্থূলতা বলে। ঠিক আছে, 20% কথাটা মনে রাখো। ঠিক আছে, ওকে। তারপর দেখো এখানে আসো, দেখো এখানে একটা ছক দিয়েছে, ছকটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ছকটা মুখস্থ করা খুব ইজি। ঠিক আছে, দেখো এখানে বলছে যে বিএমআই এর মান এবং মানুষের ওজন। ঠিক আছে, তো দেখো আমি সব কিছু মুছা দেই, জাস্ট আমি একটা ট্রিক্স শিখিয়ে দিই, সেটা মনে রাখলে হবে। তুমি শুধু এই স্বাভাবিক ওজনেরটা মনে রাখবা, স্বাভাবিক ওজনেরটা মনে রাখবা। ঠিক আছে, স্বাভাবিক ওজনেরটা মনে রাখবা। দেখো স্বাভাবিক ওজনের রেঞ্জ কত? 18.5 থেকে 24.99। ঠিক আছে, তাহলে এটা যদি স্বাভাবিক হয়, এটার কম কী হবে? ওজন কম, স্বাভাবিক কথা। তাহলে 18.5 কম পাইলে সেটা কি বলবো? ওজন কম।
আর যদি 18.5-এরও, আর এখানে বলছে কত 24.99, তার মানে কি যদি 25 থেকে শুরু হয় তাহলে কি মোট কথা তুমি শুধু মনে রাখবা যে 18.5 থেকে 24.99 এটা কি স্বাভাবিক ওজন। তাহলে 18.5-এর নিচে গেলে সেটা কি কম ওজন, আর যদি 24.99 বেশি যায় তাহলে সেটা কি হবে, সেটা হবে বেশি ওজন। ঠিক আছে, দেন তুমি 30, 35, 40 কথাটা মনে রাখবা, 30, 35, 40, ঠিক আছে, এগুলো কি প্রথম স্থূলতা, দ্বিতীয় স্থূলতা এবং কি তৃতীয় স্থূলতা। ঠিক আছে, তাহলে কি আমরা পুরা ছকটা পড়ে ফেললাম ইজিলি, তাই না? ওকে, তারপরে দেখো স্থূলতা, এখানে একটা কথা বলছে যে চিকিৎসা বিজ্ঞানের কই গেল, দেখো যে চিকিৎসা বিজ্ঞানে যে শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা এগুলো নিয়ে আলোচনা করে তাকে কি বলা হয়, দেখো ব্যারিয়াট্রিকাস। কি বলা হয় ভাইয়া? ব্যারিয়াট্রিকাস। এদের বিভিন্ন ধরনের রোগ হয়, ঠিক আছে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস, ঠিক আছে, টাইপ 2 ডায়াবেটিস, এখানে তোমাকে অপশনে টাইপ 1 দিয়ে দিবে, ঠিক আছে, সেটা মনে রাখা লাগবে যে টাইপ 2 ডায়াবেটিস হয় স্থূলতার কারণে। তারপরে এখানে রিডিং টিডিং দিবা, ঠিক আছে, জিনগত কারণ, ঠিক আছে, এখানে বলছে দেখো সফল বিপাক এবং দেহমেদ সঞ্চয় বিস্তারের ক্ষেত্রে গুচ্ছ জিন ভূমিকা পালন করে। কোন জিন ভূমিকা পালন করে ভাইয়া? গুচ্ছ জিন, এই কথাটা একটু মনে রেখো, গুচ্ছ জিন। তারপরে এখানে আসো, দেখো প্রতি গর্ভাবস্থায় নারীদের দেহ 4 থেকে 6 পাউন্ড বেড়ে যায়, যারা দেখবা প্রেগনেন্ট হয় তাদের একটু মোটা হয়ে যায়, ঠিক আছে, মোটা হয়ে যায়, ওজন বেড়ে যায়, তাদের শরীর আলটিমেটলি কী হয়, পানি পানি দেখা যায়, তাই না, পানি পানি ধরে যায় কিন্তু হাত পায়ে, এটা তোমরা হয়তো দেখবা, ঠিক আছে, এরকম হয় আর কি। তারপর দেখো বলছে অসুখ, ঠিক আছে, অসুখ, দেখো এখানে বলছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তারপর বলছে কুসিং সিনড্রোম এবং কি হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে, এই রোগগুলা জন্য কি হয়, এই রোগগুলোর জন্য ওজন বেড়ে যায় বা স্থূলতা তৈরি হয়। 3টা অপশন আছে না, আর একটা অপশন শুধু বসায় দিবে যে নিচের কোনটির জন্য স্থূলতা দেখা যায় বা কোনটির জন্য মানুষের ওজন বেড়ে যায় না, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কতগুলো ওষুধের কথা বলছে, কিছু ওষুধ স্থূলতার সম্ভাবনাকে বাড়াতে পারে, যেমন কর্টিকোস্টেরয়েড, বিষণ্ণতা থেকে দূরে যাওয়ানো, অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ, ঠিক আছে, জন্মবিরতিকরণ বড়ি, ঠিক আছে, এই যে জন্মবিরতিকরণ বড়ির জন্য আসলে মোটা হয়ে যায় মানুষ। এখন আশা করি অনেকে বুঝতে পারবা যে আসলে বিয়ের পরে মানে মেয়েরা মোটা হয়ে যায় কেন। ওকে, যাই হোক, এ ছিল আমাদের মোটামুটি চ্যাপ্টার, ঠিক আছে, আর যেগুলো দাগানো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে, যেমন যে কিটোজেনিক ডায়েট, এগুলো একটু রিডিং দিও, ঠিক আছে। যে দেখো নিম্ন শর্করা ও চর্বিযুক্ত খাবারকে কিটোজেনিক ডায়েট বলা হয়। তাহলে কিটোজেনিক ডায়েটে কোনটি পরিমাণ নিম্ন থাকে? শর্করা এবং চর্বি, ঠিক আছে, কার্বোহাইড্রেট এবং লিপিডের পরিমাণ কম থাকে। একটু দেখো জিআই হরমোন, ঠিক আছে, জিআই মানে কি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হরমোন, একটু রিডিং দিব, তেমন ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট আসলে ওই ফার্স্টের দিকে, ফার্স্টে আমরা যতটুকু পড়ছো এখান থেকে প্রশ্নের সম্ভাবনা সবচাইতে বেশি, ঠিক আছে। ওকে, যাই হোক, ভালো করে পড়ো সবাই, ইনশাল্লাহ এটার উপর একটা পরীক্ষা হবে। ওকে, সবাই ভালো থাকো, সদন শুভকামনা, অঞ্চল একটু দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।